তো আজকে হচ্ছে 2 অক্টোবর 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 37তম ক্লাস এবং দণ্ডবিধির 17তম এবং শেষ ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব দণ্ডবিধির 463 ধারা থেকে, যেখানে আলোচনা করা হয়েছে ফরজারি বা জালিয়াতি। ফরজারি বা জালিয়াতি 463 থেকে 489 পর্যন্ত অধ্যায়টা দেখেন। তো প্রথমে আমরা চলে আসি, দেখেন যে দণ্ডবিধির 463 ধারায় জালিয়াতিকে সংজ্ঞায়িত করা হয়েছে এবং 465 ধারায় জালিয়াতির শাস্তি উল্লেখ করা হয়েছে। অর্থাৎ জালিয়াতির সংজ্ঞা আছে 463-তে এবং জালিয়াতির শাস্তি আছে 465-তে। জালিয়াতি আসলে অর্থ কি? ফরজারি বা জালিয়াতি আসলে আপনার প্রতারণাটা যখন কাগজে কলমে করা হয় তখন সেটা হয়ে যায় জালিয়াতি। আপনি যখন একজনের নামে, আপনি জানেন যে এই জমির মালিক আপনি না, কিন্তু আপনি একটা মিথ্যা দলিল তৈরি করছেন, যেখানে দেখাইছেন যে যে প্রকৃতপক্ষে জমির মালিক তার বাবা আপনার এই জমিটা বিক্রি করে গেছে, বাট বাস্তবে এরকম কোনো দলিল সে করে দেওয়া যায়নি। আপনি মিথ্যামা একটা দলিল প্রস্তুত করতেন তাকে ঠকানোর জন্য, এটাই কি? জালিয়াতি। তারপরে ওই যে আমরা একটা উদাহরণ পড়েছিলাম যে একজন আর একজনের পরীক্ষা দিতে গেছে তার ছদ্মবেশ ধারণ করে। হাফিজ ধরেন পরীক্ষা, হাফিজের পরীক্ষা দিতে গেছে আর একজন ব্যক্তি। তো সে পরীক্ষা দিতে গিয়ে, এটা তো এক ধরনের প্রতারণা হলো, এবং সেখানে গিয়ে সিগনেচার শিটে সিগনেচারও করছে, নামও লেখছে তার। তো যতক্ষণ পর্যন্ত নাম লেখে নাই ততক্ষণ পর্যন্ত ছদ্মবেশে প্রতারণাই ছিল। যখন নাম লেখলো তখন সেটা ছদ্মবেশে প্রতারণার সাথে সাথে জালিয়াতি বলেও গণ্য হলো। তো দেখেন, আমরা একটু পড়া শুরু করি যে দণ্ডবিধির 463 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি জালিয়াতি করেছে বলে গণ্য হবে যদি সে নিম্নলিখিত উদ্দেশ্যে, আন্ডারলাইন করেন, কোনো মিথ্যা দলিল বা দলিলের অংশ প্রস্তুত করে। 463 ধারায় 5টা উদ্দেশ্যের কথা বলছে। এই 5টা উদ্দেশ্যে যদি কেউ মিথ্যা দলিল বা দলিলের অংশ প্রস্তুত করে তখন সেটা জালিয়াতি বলে গণ্য হয় বা জালিয়াতির অপরাধ সংগঠন করে। প্রথমে আমরা চলে আসি। আহ 1 নাম্বার দেখেন, কোনো ব্যক্তি বা জনসাধারণের ক্ষতি সাধন করতে। কোনো ব্যক্তি বা জনসাধারণের ক্ষতি সাধন করতে উইথ ইন্টেন্ট টু কজ ড্যামেজ অর ইনজুরি, মানে আপনি যদি একটা মিথ্যা দলিল তৈরি করেন কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে, তখনই সেটা জালিয়াতি বলে গণ্য হবে। কিভাবে? আপনি একটা মিথ্যা দলিল তৈরি করছেন, আপনার প্রতিবেশীর একটা জমি আছে, ধানের জমি। হঠাৎ করে দেখাচ্ছেন যে এই অমুক, এই এই জমির মালিক কিন্তু আমি, তোমার বাবা 2 বছর আগে মারা যাওয়ার আগে আমার কাছে বিক্রি করে গেছে, এই দেখো আমার দলিল। তো প্রকৃতপক্ষে তার বাবা এরকম কোন দলিল করে দিয়ে আপনাকে যায়নি, তাহলে আপনি কি করেছেন বলে গণ্য হবে? জালিয়াতি করেছেন বলে গণ্য হবে। তারপরে দেখেন, কোন দাবি বা অধিকার সমর্থন করতে। কোন দাবি বা অধিকার সমর্থন করতে, ধরেন আগের উদাহরণ দিতে পারি। আগের উদাহরণ দ্বারা তো আমি একটা সম্পত্তি দাবি করতেছি না, একটা দলিল দ্বারা তো আমি সম্পত্তি দাবি করতেছি। অথবা এইভাবে বলা যেতে পারে যে আপনার কোনো এনআইডি কার্ড নাই, মানে বানানোই হয় নাই, কিন্তু আপনি নিজে নিজে একটা এনআইডি কার্ড বানাচ্ছেন এবং দাবি করতেছেন যে এই এনআইডি কার্ড বা এই বার্থ সার্টিফিকেটটা আপনার। তাহলে আপনি যখন কোনো দাবি বা অধিকার সমর্থন করতে যখন কিছু তৈরি করছেন, এটা কি? জালিয়াতি। টু সাপোর্ট এনি ক্লেম অর টাইটেল, টু সাপোর্ট এনি ক্লেম অর টাইটেল। বা দেখেন, কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ করাতে। কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ করাতে, আগের কথাই বলা যায় যে আপনি দলিল একটা তৈরি করে যে ওই জায়গায় যারা আছে তাদেরকে টানাটানি করে বার করে দিতে যাচ্ছেন যে এই জায়গার মালিক হলাম আমি, আমি এই জায়গা কিনছি, বা আমার এই জায়গা অমুক দান করে গেছে, তুমি এই জায়গা কিসের জন্য আসো। তাহলে যখনই আপনি কারো কারো ক্ষতি সাধন করার জন্য, কোনো অধিকার সমর্থন করার জন্য, কারো কোনো সম্পত্তি পরিত্যাগ করার জন্য যখন কোনো ডকুমেন্ট তৈরি করবেন, মিথ্যা দলিল তৈরি করবেন, তখনই সেটাকে বলে কি? জালিয়াতি। 4 নাম্বার দেখেন, কোন লোককে প্রকাশ্য বা অপ্রকাশ্য চুক্তি সম্পাদনে বাধ্য করতে। কিরকম? যে আপনি একটা, আমরা যখন স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট পড়েছি, যে একটা বায়না চুক্তি হয়, স্পেসিফিক স্পেসিফিক সুনির্দিষ্ট কার্য সম্পাদন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারায় আছে, মনে আছে? যখন এক ব্যক্তি আর এক ব্যক্তিকে দিয়ে কোনো, ধরেন একটা জমি বিক্রি করবে, জমি বিক্রি করার আগে হলো বায়না চুক্তি। তো বায়না চুক্তিতে দেখা গেল যে আরিফ সাহেব জমি বিক্রি করবে এবং আহ আমাদের মাহবুব সাহেব জমি কিনবে। বাট অ্যাকচুয়ালি মাহবুব সাহেব এরকম কোন জমি কিনতেই চাই নাই। আরিফ সাহেব বায়না চুক্তি ভুয়ারটা বানাইয়া জমির দাম দেখাইছে 10 লাখ টাকা, এবং ওই চুক্তিতে লেখছে যে মাহবুব 5 লাখ টাকা দিছে
আর 5 লাখ টাকা দিলে জমি দলিল করে দিবে। এখন হঠাৎ করে আরিফ সাহেব এসে বলতেছে যে কি মাহবুব আর 5 লাখ দাও, দিয়া দলিলটা করে না, দলিলটা মূল দলিল করে না। উনি বললেন কিসের 5 লাখ? এই যে 2 বছর আগে যে আমার সাথে বায়না চুক্তি করছিল, এই যে বায়না চুক্তির কপি। এখন উনি তো আর মনে করতে পারে না যে কবে বায়না চুক্তি করছিলাম। তাহলেও আরিফ সাহেব এই জায়গায় কি করেছে বলে গণ্য হবে? এই যে কোনো প্রকাশ্য ও অপ্রকাশ্য চুক্তি সম্পাদনে কি করতে বাধ্য করতে। 5 নম্বরে দেখেন সবশেষে যেটা, প্রতারণা করার অভিপ্রায় বা প্রতারণা সংঘটিত হতে পারে। ওই যে আগের দিন একজনের পরীক্ষা আরেকজন দিতে গেছে এবং সেই সাথে সাথে কি করছে, সেই সাথে সাথে আপনার ওই সিগনেচারও করছে, তাহলে এটা তো সব প্রতারণা করার অভিপ্রায়ে করছে, এটাও কি হিসেবে গণ্য হবে? জালিয়াতি হিসেবে গণ্য হবে। অর্থাৎ এই যে যে 5টা কাজ দেখেন, মানে 5টা পয়েন্ট: ক্ষতি সাধন করতে, অধিকার সমর্থন করতে, কোন সম্পত্তি পরিত্যাগ করতে, কোন চুক্তি সম্পাদনে বাধ্য করতে, প্রতারণা সংগঠিত করতে, এই 5টা কাজ যদি আপনি ডকুমেন্ট রিলেটেড না হয়ে যদি আপনি ছলনা করে করতেন, কোনো কাগজে কলমে লেখেন নাই কিন্তু আপনি কেবল ছলনা করতেছেন, তখন এই 5টা কাজ কি হয়ে যেত? প্রতারণা। যখনই এই 5টা কাজ আপনি কোনো ডকুমেন্টে লিপিবদ্ধ করে ফেললেন, তখনই এটা হয়ে গেল কি? দেখেন, সুতরাং জালিয়াতি অপরাধের ক্ষেত্রে প্রথম এবং প্রাথমিক শর্ত হলো মিথ্যা দলিল বা দলিলের অংশ তৈরি করা। মানে জালিয়াতির ক্ষেত্রে অবশ্যই একটা মিথ্যা দলিল থাকতে হবে এবং সেই দলিলের উপর ভিত্তি করে কোন অধিকার দাবি বা পরিত্যাগ করা বা চুক্তি সম্পাদনের বাধ্য করা বা প্রতারণা করা। উদাহরণ পড়ি দেখেন, পলাশের নিকট, পলাশের নিকট মামুন কর্তৃক লিখিত, মানে পলাশের নিকট মামুন কর্তৃক লিখিত এবং ফখরুল কর্তৃক পরিশোধনীয় 10,000 টাকার একখানা ঋণপত্র আছে। পলাশ একজন ব্যক্তি, তার কাছে একটা ঋণপত্র আছে। ধরেন আমরা ধরলাম একটা চেকই আছে, এই চেকটা লিখছে হলো মামুন, মানে চেকের মালিক মামুন আর কি চেকটা লিখছে, আর এই চেকটার টাকাটা পরিশোধ করবে ফখরুল, 10,000 টাকা। বাট চেকটা লিখছে কে? মামুন। আর চেকে যে অ্যামাউন্টটা লিখছে, এই টাকাটা পরিশোধ করবে কে? ফখরুল। কিন্তু এই চেকটা আছে কার কাছে? বস্তুতার কাছে, পলাশের কাছে। পলাশ ফখরুলকে প্রতারিত করার উদ্দেশ্যে, মানে যে পরিশোধ করবে তারে পরিশোধ করার উদ্দেশ্যে এই অভিপ্রায়ে 10,000 টাকার সাথে একটা শূন্য যোগ করে দেয়। 10,000 টাকা লেখা ছিল, ওই জায়গায় একটা শূন্য যোগ করে দিয়েছে, ওর কি হয়ে গেছে? 1 লাখ। যাতে ফখরুল ভাবে এই কাজটা করতে হলে মামুন, যেহেতু সে লিখছে, তাহলে লেখার এই কাজটা করছে কে? মামুন। ও টাকার পরিমাণ 1 লাখ টাকা করে দেয় যেন ফখরুল বিশ্বাস করে মামুন উক্তরূপ পত্রটি লিখেছে। তাহলে পলাশ কি করেছে বলে গণ্য হবে? জালিয়াতি করেছে বলে গণ্য হবে। ধরেন এই বিথিকা বিশ্বাসের কাছে একটা ঋণপত্র আছে, এই ঋণপত্রটা লেখছে আমাদের আরিফ সাহেব, আর ঋণপত্রের যত টাকা লেখা আছে পরিশোধ করবে আমাদের মাহবুব সাহেব। এখন বিথিকা বিশ্বাস আরিফ সাহেবরে ফাঁসানোর উদ্দেশ্যে ওই 10,000 টাকার জায়গায় একটা শূন্য যোগ করে দিছে, যাতে মাহবুব সাহেব ভাবে যে এই এই কাজটা করছে কে? আরিফ সাহেব। বাট অ্যাকচুয়ালি করলো কে? বিথিকা। তাহলে এই জায়গা বিথিকা কি করেছে বলে গণ্য হবে? জালিয়াতি করেছে বলে গণ্য হবে। এখন আমরা চলে আসি দেখেন, মোটামুটি জালিয়াতি পড়লাম, এখন 464 দ্বারাই করব মিথ্যা দলিল প্রস্তুতকরণ, মেকিং এ ফলস ডকুমেন্ট, মিথ্যা দলিল প্রস্তুতকরণ। 463 দ্বারাই উল্লেখিত যে কোনো উদ্দেশ্যে আন্ডারলাইন করবেন কোন মিথ্যা দলিল প্রস্তুত করা জালিয়াতি বলে উল্লেখ করা হয়েছে। কোন দলিল যদি মিথ্যাভাবে প্রস্তুত করে, যে ওই যে 5টা উদ্দেশ্যে মিথ্যা দলিল তৈরি করলে সেটাকে বলে মিথ্যা দলিল প্রস্তুত। আর মিথ্যা দলিল প্রস্তুত যদি ওই 5টা উদ্দেশ্যে যে কোনো একটা উদ্দেশ্যে প্রস্তুত করে, তখন সেটা হয়ে যাবে জালিয়াতি। এবং কোন ব্যক্তি কখন একটি মিথ্যা দলিল প্রস্তুত করেছে বলে গণ্য হবে তা 464 দ্বারা উল্লেখ করা হয়েছে। জেনে রাখা ভালো। তো দেখেন, দণ্ডবিধির 464 দ্বারা মিথ্যা দলিল তৈরি করতে গোল দিবেন 3টি পন্থা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 3টি উপায় মিথ্যা দলিল তৈরি করা যায়। কয়টি উপায়ে? 3টি উপায়। স্টার দিয়ে লেখেন, স্টার দেন। এই 3টা উপায় একটু লিখবেন। লেখেন, অন্যের নামে দলিল প্রস্তুত করে। লেখেন 1 নাম্বার লেখেন, মিথ্যা দলিল প্রস্তুতির জায়গায় লেখেন 3 লাইন লিখতে হবে, কল লিখতে হবে। মিথ্যা দলিল প্রস্তুত 3টা উপায় তৈরি করা যায়। 3 লাইনে 1 নাম্বার লেখেন,
অন্যের নামে দলিল প্রস্তুত করে। অন্যের নামে দলিল প্রস্তুত করে। 2 নাম্বার লেখেন, বেআইনি ভাবে, বেআইনি ভাবে, 2 নাম্বার লেখেন, বেআইনি ভাবে দলিলের কোনো অংশ পরিবর্তন করে। বেআইনি ভাবে দলিলের কোনো অংশ পরিবর্তন করে। তাহলে 1 নাম্বার হলো অন্যের নামে দলিল প্রস্তুত করে, 2 নাম্বার হলো বেআইনি ভাবে দলিলের কোনো অংশ পরিবর্তন করে। 3 নাম্বার লেখেন, অপ্রকৃতিস্থ, অপ্রকৃতিস্থ বা মাতাল ব্যক্তিকে দিয়ে, অপ্রকৃতিস্থ বা মাতাল ব্যক্তিকে দিয়ে অপ্রকৃতিস্থ বা মাতাল ব্যক্তিকে দিয়ে, অপ্রকৃতিস্থ বা মাতাল ব্যক্তিকে দিয়ে কোনো কাজ করানোর মাধ্যমে, অপ্রকৃতিস্থ বা মাতাল ব্যক্তিকে দিয়ে কোনো কাজ করানোর মাধ্যমে। তা এটার অর্থ একটু বুঝাই শুনেন। তাহলে মিথ্যা দলিল প্রস্তুত করা যায় কয়টি উপায়ে? 3টি উপায়। প্রথমত, অন্যের নামে একটা মিথ্যা দলিল প্রস্তুত করে, মানে যে দলিলটা শুরু থেকেই মিথ্যা, শুরু থেকেই মিথ্যা। আমি লিখলাম যে রুবেল, রুবেল তার জমি আমার নামে লিখে দিয়েছে, আমার কাছে বিক্রি করেছে, কিন্তু প্রকৃতপক্ষে রুবেল তার জমি আমার কাছে বিক্রি করে নাই। তাহলে এই দলিলটা তো শুরু থেকেই মিথ্যা, বুঝতে পারছেন? তাহলে অন্যের নামে মিথ্যা দলিল প্রস্তুত করে। আর 2 নাম্বার দেখেন, বেআইনি ভাবে কোনো অংশ পরিবর্তন করে। বেআইনি ভাবে দলিলের কোনো অংশ পরিবর্তন, মানে দলিলটা শুরু থেকে বৈধ ছিল, ওই যে ঋণপত্র 10,000 টাকা, 10,000 টাকা পর্যন্ত বৈধ, বাট যখন আপনি 10,000-এর সাথে একটা শূন্য যোগ করে দিলেন, তখন এটা কি হয়ে গেছে? অবৈধ হয়ে গেছে, ঠিক আছে, মিথ্যা দলিল হয়ে গেছে। তার মানে একটা দলিল শুরু থেকেই মিথ্যা হতে পারে, অথবা দলিলের কোনো অংশ প্রথম থেকে বৈধ আছে, বাট দলিলের কোনো অংশ পরিবর্তন করলেও সেটা মিথ্যা দলিল হিসেবে গণ্য হবে। 3 নম্বরে বলছে যে অপ্রকৃতস্থ বা মাতাল ব্যক্তিকে দিয়ে যদি কোথাও সিগনেচার করান, ধরেন একজন মাতাল ব্যক্তিকে দিয়ে তার একটা দলিল স্ট্যাম্পে লিখে তার সিগনেচার করাইছেন, বা একজন পাগল ব্যক্তিকে দিয়ে কি করেছেন? সিগনেচার করাইছেন। অথবা এ জায়গায় আরেকটা কথা আছে লিখি নেই, সেটা হলো জোরপূর্বক তারে মারধর করে লেখাইছেন। বাংলা সিনেমায় কি হয়, সে দৃশ্যে মারামারি করে যে সিগনেচার দে, সই দে, সই দে, এই যে সই যদি দিয়েই ফেলে, তখন ওটা কি হয়ে যাবে বলেন? জালিয়াতি, মিথ্যা দলিল প্রস্তুত। আচ্ছা, তাহলে আমাদের দণ্ডবিধির 464 ধারায় মিথ্যা দলিল প্রস্তুত করা হয় কয়টি উপায়ে? 3টি উপায়। আর এই 3টি উপায়ে যে মিথ্যা দলিল প্রস্তুত করলো, এটা যদি ওই যে 463 ধারার 5টার যে কোনো একটা কারণে ব্যবহার করে, তখন সেই মিথ্যা দলিল প্রস্তুতটা কি হিসেবে গণ্য হবে? জালিয়াতি হিসেবে গণ্য হবে। দেখেন, কোন ব্যক্তির নিজের নাম স্বাক্ষর ও জালিয়াতির সামিল হতে পারে। যদি কোনো ব্যক্তি নিজের নাম নিজে স্বাক্ষর করে, নিজের সম্পত্তি যেরকম চুরি করা যায়, নিজের মানে নিজের নাম স্বাক্ষর ও জালিয়াতি হতে পারে। এই জায়গা ধরেন আমাদের 2 জন মাহবুব আছে, তো 2 জনের নাম স্পেলিং হুবহু এক। এখন এক মাহবুব এমন একটা মিথ্যা দলিল তৈরি করছে, ধরেন, যাতে লোকজন এসে ভাবে যে এটা লেখছে হলো আরেক মাহবুব, কাশিয়ানির মাহবুব। ধরেন আমাদের এক ওনার মাহবুল আলম, তো ওনার নাম ধরেন মাহবুব, ইনার নাম মাহবুব, ধরলাম একই, ইনি হলো কোটালীপাড়া, উনি হলো কাশিয়ানি। তো আমাদের কোটালীপাড়ার মাহবুব এমন একটা কাজ করছে, কাজ করে লিখে একটা দলিলে একটা জিনিসপত্র লিখে সিগনেচার করছে, যাতে সবাই ভাবে এই কাজটা করছে কে? কাশিয়ানির মাহবুব, কাশিয়ানির মাহবুব। তাহলে এই জায়গা উনি নিজের নাম সিগনেচার করে কি করেছে বলে গণ্য হবে? জালিয়াতি করেছে বলে গণ্য হবে। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, এটাও হতে পারে, এটাও জালিয়াতি বলে গণ্য হবে। দেখেন,
কোন কাল্পনিক ব্যক্তির ফিকশিয়াস নামে বা মৃত ব্যক্তির নামে মিথ্যা দলিল প্রস্তুত করা জালিয়াতি বলে গণ্য হতে পারে, যদি এটা বিশ্বাস করাতে হয় যে উক্ত দলিল কোন প্রকৃত ব্যক্তি কর্তৃক বা মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তৈরি করা হয়েছিল। আপনি যদি কোনো কাল্পনিক ব্যক্তির নামেও কোনো দলিল তৈরি করেন তাহলে সেটা কি হবে? জালিয়াতি বলে গণ্য হবে। তাহলে কাল্পনিক ব্যক্তির নামে ছদ্মবেশে প্রতারণাও হয়, কাল্পনিক ব্যক্তির নামে কি জালিয়াতিও হয়। বুঝতে পারছেন? রুবেল বলেন তো যে কাল্পনিক ব্যক্তির সম্পত্তি চুরি করা যায় কিনা? কাল্পনিক ব্যক্তির সম্পত্তি চুরি করা যায় কিনা? এত চিন্তা ভাবনা করার কি আছে? কাল্পনিক ব্যক্তি চুরি করতে হলে তো দখল থেকে কিছু নেওয়া লাগে, তা কাল্পনিক ব্যক্তির দখল থেকে নিতে হলে আপনারও কল্পনায় যাওয়া লাগবে। হ্যাঁ, দেখেন বিচার হবে কাল্পনিক আদালতে। আচ্ছা, তাহলে আমরা জালিয়াতির সংজ্ঞা পেলাম 463, জালিয়াতির আর মিথ্যা দলিলের সংজ্ঞা পেলাম কত? 464। এখন আমরা শাস্তিতে চলে আসি। দেখেন শাস্তি, শাস্তি এই অংশটুকু গুরুত্বপূর্ণ। প্রথমে দেখেন 465 ধারা 465 জালিয়াতির শাস্তি। জালিয়াতির শাস্তি 2 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। এটা হলো জামিনযোগ্য। কি বলেন? জামিনযোগ্য। আন্ডারলাইন করেন মাহবুব সাহেব। তাহলে জালিয়াতির সাজা কয় বছর? 2 বছর, যে কোনো বর্ণনার অর্থদণ্ড বা উভয়। আমাদের দণ্ডবিধিতে জালিয়াতির সাজা থাকলেও মিথ্যা দলিল তৈরির কোনো সাজা নেই। মিথ্যা দলিল তৈরি করার আলাদা কোনো সাজা নাই। এখন কেন কেন নাই কেউ বলতে পারবেন? মিথ্যা দলিল তো যে জায়গায় কেউ মিথ্যা জি দলিল স্যার। করে, সে জায়গায় তো কেউ ওই কাজটা তো ওই পাঁচটার যে কোনো একটা উদ্দেশ্যেই তৈরি করে, তার মানে মিথ্যা দলিল তৈরি করলেই সেটা জালিয়াতি। বুঝতে পারছেন? হ্যাঁ, মিথ্যা দলিল কেউ তৈরি করলেই সেটা কি জালিয়াতি। সাজা হবে 465 ধারায়। আচ্ছা, ধারা 466টা দেখেন, আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্ট্রার প্রভৃতিতে জালিয়াতি। আপনি যদি আদালতের কোন নথিপত্রে জালিয়াতি করেন বা সরকারি রেজিস্ট্রার, সরকারি রেজিস্ট্রার মানে হচ্ছে ধরেন আমাদের এনআইডি কার্ড, তারপরে জন্ম সনদ, এই টাইপের কোনো কিছু যদি কি করেন জালিয়াতি করেন তাহলে সাজা হবে 466 ধারায়। দেখেন 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাবাস এবং কি অর্থদণ্ড। 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাবাস এবং অর্থদণ্ড। তাহলে বলেন যে শুধু জালিয়াতির সাজা 2 বছর, বা জালিয়াতির একটা গুরুতর প্রকৃতির ধরন হচ্ছে যদি আপনি আদালতের নথিপত্র জালিয়াতি করেন বা সরকারি কোনো রেজিস্ট্রার জালিয়াতি করেন তাহলে সাজা হয়ে যাবে কত? 7 বছর। 467 দেখেন, মূল্যবান জামানত, উইল প্রভৃতি জালিয়াতিকরণ। মূল্যবান জামানত ধরেন চেক জালিয়াতি করছেন, বিল অফ এক্সচেঞ্জ জালিয়াতি করছেন, অথবা উইল, উইল আরিফ সাহেব একটা উইল করে গেছিল একজনের নামে, তারে দায়িত্ব দিয়ে গেছে, সে জালিয়াতি করে সে নিজের নামেও কিছু অংশ লিখে নিছে। এখন আরিফ সাহেব মারা যাওয়ার পর সে তার ওই উইলের ওই অংশ দাবি করতেছে, বাট অ্যাকচুয়ালি আরিফ সাহেব মারা যাওয়ার আগে তারে কোনো অংশ কিন্তু দিয়ে যায় নাই, বাট সে একটা মিথ্যা দলিল তৈরি করে বলছে যে আরিফ মামা আমারেও দিয়ে গেছে। তো এই জায়গায় উইল যদি কেউ জালিয়াতি করে বা মূল্যবান জামানত যদি জালিয়াতি করে তাহলে সাজার পরিমাণ আরো বেড়ে যায়। দেখেন, যাবজ্জীবন কারাবাস বা 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাবাস এবং সেই সাথে কি অর্থদণ্ড। এটা মনে রাখতে হবে, মূল্যবান জামানত, উইল 467 ধারায় যাবজ্জীবন কারাবাস, বা যদি কারাবাস দেয় সর্বোচ্চ কত? 10 বছর এবং সেই সাথে কি বলেন অর্থদণ্ড। আমরা 468 ধারায় আসি। 468 ধারায় বলছে যে প্রতারণার প্রয়োজনে জালিয়াতি। কিসের প্রয়োজনে? প্রতারণা। যদি কেউ প্রতারণার প্রয়োজনে জালিয়াতি করে যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ কত? 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। তাহলে আপনি যদি একটা জিনিস দেখেন, শুধু জালিয়াতির সাজা 465-তে 2 বছর, আর এরপরে মূল্যবান জামানত, উইল, এটা 467 ধারায় যাবজ্জীবন বা 10 বছর, আর বাকি এই জায়গা যা আছে আদালতের নথিপত্র, তারপরে আপনার প্রতারণার প্রয়োজনে জালিয়াতি, এগুলা কত? 7 বছর। 471 ধারাটা দেখেন। 471 ধারা, জাল দলিল জেনেও আসল হিসেবে ব্যবহার। জাল দলিল জেনেও আসল হিসেবে ব্যবহার। আপনি জানেন যে একটা দলিল জাল,
তারপরেও আপনি আদালতে সাবমিট করছেন যে ইওর অনার এই যে আমার মালিকানার দলিল, ধরেন আদালতে অন্য আর একটা মামলার বিচার চলতেছে, এমন সময় আপনি আদালতে জাল দলিল ব্যবহার করছেন। আপনি বার কাউন্সিল পরীক্ষায় ধরেন কোনো কিছুতে আপনি জানেন যে এই দলিলটা সত্য না, তারপরেও যদি আপনি এই দলিলটা ব্যবহার করেন, তাহলে আপনি জাল দলিল জেনেও যদি ব্যবহার করেন, তাহলে আপনার সাজা চলে আসবে 471 ধারায়। 471 ধারায় কি বলছে একটু দেখি। জাল দলিল জেনেও আসল হিসেবে ব্যবহার করলে সেই লোক জালিয়াতির জন্য যেরূপ শাস্তি নির্ধারিত সেই রূপ শাস্তি পাবে। জালিয়াতির সাজা কত? 465-তে। অর্থাৎ 465 ধারা অনুযায়ী যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হতে পারে। 471 ধারা ক্ষেত্রে এই মামলাটা দায়ের করতে পারে শুধুমাত্র আদালত। 195 ধারা বিধান প্রযোজ্য, ফৌজদারি কার্যবিধির 195 ধারা। ফৌজদারি কার্যবিধির 195 মনে আছে যে সরকারি কর্মকর্তার মামলা সরকারি কর্মকর্তাকেই করতে হবে। আদালতে যদি জাল জাল দলিল উপস্থাপন করে বা আদালতে যদি মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে ওই আদালতকেই মামলাটা করতে হবে, মনে আছে? তাহলে আবার তাহলে এই যে আপনি লিখতে পারেন যে 471 ধারা মামলাটা কে করবে? আদালত। আদালত করবে। এবং এটা হলো জামিনযোগ্য, জামিনযোগ্য ধারা। 471 ধারাটা জামিনযোগ্য। এই দেশে ক্ষেত্রে মামলা বাদী হয়ে মানে আদালত করবে। জি, রেডিটি দেখে তো গাড়ি পেল সাইজ করে 48 সেকেন্ড এগুলো জায়গা এই কম দিন আমরা কম আর বলতে কি সেখানে যারা মামলা করতে হবে আদালতে ব্যবহার করতে দিলে আদালত করবে এটা আদালত ব্যবহার করতে না না আদালত করতে হবে না এসে যে এই 467 468 এই সাথে জায়গাটা শুধু দাঁড়িয়ে নেগেটিভ 4 সেকেন্ড। আচ্ছা, আপনার উত্তরে আমি আসতেছি, সমস্যা নাই। না জেনে অনেক ভুল করা যায়। এখন আপনি যদি প্রতিপক্ষের আইনজীবী হন, তাহলে আপনার ওই জায়গায় যুক্তি খন্ডাইতে হবে যে ওরা না ওই 471 ধারার মামলা কোনো সাধারণ ব্যক্তি দায়ের করতে পারে না। এটা 195 ধারায় বলা আছে। কোন আইনের 195 ধারা? ফৌজদারি কার্যবিধির 195 ধারা, মনে আছে? আমলে নেওয়া সংক্রান্ত বিশেষ বিধান। আচ্ছা, আপনাদের একটা মজার বিষয় বলি, আপনাদের লিখিত পরীক্ষায় এর আগের বার মানে সর্বশেষ যে পরীক্ষা হলো, এই পরীক্ষা অথবা তার আগের বার একটা প্রশ্ন আসছে এইভাবে যে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে মিউটেশনের সময় মানে নাম জারি করার সময় এক ব্যক্তি একটা নকল দলিল উপস্থাপন করছে, করার পরে সাব রেজিস্ট্রার ধরেন ওই দলিল নকল দলিলটা উনি কি বুঝতে পারছে। বুঝতে পারার পরে উনি তার বিরুদ্ধে ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির সরি 195 বলতেছে 195 ধারার বিধান অনুসারে মামলাটা করতে দণ্ড 471 ধারায়। কত ধারায় বলি? 471 ধারায়, যে জাল দলিল ব্যবহার করতে। তো এবং মামলা ম্যাজিস্ট্রেট আমলেও নিছে। আমলে নেওয়ার পরে উনি ওয়ারেন্টও ইস্যু করছে, বুঝতে পারছেন? ওয়ারেন্টও ইস্যু করছে। এখন আমরা জানি যে একটু আগে আপনাদের বললাম যে ওয়ারেন্ট যদি ইস্যুও করে 471 ধারার অপরাধ হচ্ছে কি অপরাধ? জামিনযোগ্য অপরাধ। এখন পরীক্ষায় আসছে যে একটা জামিনের মুসাবিদা আপনি তৈরি করুন, বুঝতে পারছেন? জামিনের মুসাবিদা তৈরি করুন। তাহলে এটা কি জামিনের মুসাবিদা যে আপনি তৈরি করবেন, এটা কি আহ হ্যাঁ শুনেন, এটা কি জামিনের মুসাবিদা যে তৈরি করবেন, এটা কি জামিনযোগ্য অপরাধের মুসাবিদা নাকি জামিন অযোগ্য অপরাধের মুসাবিদা? যেহেতু ওই জায়গার প্রশ্নে কোনো কিছু উল্লেখ করে নাই, প্রশ্নে বলছে যে 471 ধারার মামলা, তাইলে দেখেন আমার আগে বুঝতে হবে যে 471 ধারা সাজা কত? 2 বছর। আর 2 বছর হইলেই সেটা কি জামিনযোগ্য। তাহলে নর্মালি জামিনযোগ্য অপরাধে জামিন চাইলেই আদালত এটা দিতে উনি বাধ্য। কারণ এখানে আমাদের 400 ফৌজদারি কার্যবিধি 496 ধারায় বলা হয়েছে শ্যাল বি রিলিজড অন বেইল, ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, আদেশ সূচক। তো এই কারণে আদালত এটা দিতে বাধ্য। কিন্তু জামিনের মুসাবিদার মধ্যে এটা তো এটা ছাড়াও যখন মামলাটা বিচার শুরু হবে, তখন আপনি আসামি পক্ষের আইনজীবী হিসেবে আপনার অনেক কিছু বলার আছে। প্রথমত, এই 471 ধারার মামলা সাব রেজিস্ট্রার করতে পারে না, বুঝতে পারছেন? সাব রেজিস্ট্রার করতে পারে না, কারণ আমরা 195 ধারায়
আমাদের ফৌজদারি কার্যবিধির 195 ধারায় বলা হয়েছে যে দেওয়ানি, রাজস্ব আর ফৌজদারি আদালত। কি কি আদালত? দেওয়ানি, রাজস্ব আর ফৌজদারি আদালতে যদি কোনো এই যে এই সকল অপরাধ সংঘটিত হয় তাহলে তাদেরকে ওই মামলাগুলো দায়ের করতে হবে, এবং ওই জায়গায় 195 ধারায় স্পষ্টত বলা আছে যে রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার উনি এই আদালত বলে গণ্য হবেন। বুঝতে পারছেন? তার মানে এই মামলাটাই ওনার করা কি ঠিক হয় নাই, জামিন তো পরের কথা। তাহলে কারণ উনি তো আদালত হিসেবে গণ্য হবেন। এখন উনার তাহলে করণীয় কি ছিল? উনার করণীয় হচ্ছে রেজিস্ট্রেশন আইন 1908-এ ওনার অনেকগুলো বিধিবিধান আছে, ওনার ওই শাস্তি দেওয়ার অনেক কিছু আছে, বা ওই আইন অনুসারে মামলা করার বিধান আছে। ওনার উচিত ছিল সেই অ্যাকশন নেওয়া। এখন আমি ওই কথাগুলো আমাদের বেল পিটিশনে উল্লেখ করতে পারি যে যেহেতু এটা জামিনযোগ্য অপরাধ, জামিন, তারপরে এই যে যেহেতু উনি আদালত হিসেবে গণ্য হবে না, ওনার তো মামলা করাই এক্ষেত্রে এখতিয়ার নাই, সবকিছু বিবেচনা করে ন্যায় বিচারের সাথে জামিন দিতে কি মর্জি হয়। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কাহিনী আছে। এখন আপনি যদি এই রুবেল 471 কি করা যাবে না এই কথা যদি কাউরে বলেন, তাহলে আপনার আগে বুঝাইতে হবে কত দ্বারা? 195 ধারা। 195 ধারার ইতিহাস না জানলে তো এই উৎসাহে কোনো লাভ নাই। আচ্ছা, তো আমরা যদি কেউ বলে যে আপনার যে জাল দলিল জেনেও যদি কেউ ব্যবহার করে তাহলে সাজা কত ধারায় ভাই? 471 ধারা। আমরা বিগত বছরের প্রশ্ন চলে আসি। বিগত বছরের প্রশ্ন 1 নম্বর প্রশ্নটা দেখেন যে যে দেখেন না, এ দেখেন দুদক, আমাদের দুদক তো আলাদা। দুদক হচ্ছে যে জ্ঞাত আয়ের বহির্ভূত টাকা পয়সা, তারপরে আমাদের দণ্ডবিধির যা যা পারে উনি হলো ওই যে আপনার ওই সরকারি কর্মচারী রিলেটেড যা, তারপরে 409 এই টাইপের। দেখেন আচ্ছা, দেখেন বিগত বছরের প্রশ্ন দেখেন। আরিফ একটি বিনিময় বিলে এই উদ্দেশ্যে তার নিজ নাম স্বাক্ষর করে যে এটি একই নামের অন্য কোনো ব্যক্তি ড্র করেছে বলে বিশ্বাস করা হয়। আন্ডারলাইন করেন, একই নামের অন্য কোনো ব্যক্তি। উনি বুঝাইতে যাচ্ছে একই নামের আর এক আরিফ। আরিফ অপরাধ করেছে জালিয়াতি, জালিয়াতি না করলেও উনি প্রতারণা একটু করছে। কেন? কারণ যখন ভাইবার রেজাল্ট, রিটেনের রেজাল্ট দেয়, তখন তো ওই জায়গায় আর এক আরিফ পড়তো আমাদের সাথে, আরিফ বিশ্বাস। সে তো লিখিততে পাশ করছে। পাশ করার পর কোন উকিল সাহেব যেন আরিফ সাহেব রে ফোন দিয়ে জিজ্ঞেস করছে কি পাশ করছো নাকি, ভালো মন্দ। উনি তো ওই আরিফ হিসেবেই ব্যবহার করে গেছে যে হ্যাঁ সামনে পরীক্ষা আছে, কি আরিফ সাহেব করছে কিনা। স্যার আমার জিজ্ঞেস করে ভাই যাবো। ভাই বা কবে? আপনি কি কইছেন? সামনে, সামনে। মানে পাস করছে আর এক আরিফ, কিন্তু ওই উকিল সাহেব ফোন দিছে এই আরিফ রে, ওনার আবার জিজ্ঞাসা করছে যে ভাই বা কবে, উনি আবার বলে দিছে সামনেই। তাতে টেকনিক্যালি ওনার ভুল হয় না, সমস্যা নাই। দেখেন আচ্ছা, যাক ইনশাল্লাহ এবার আপনি হবে। 2 নম্বর দেখেন যে করিম থানায় অভিযোগ করে যে তার ভাই কবির একটি সাদা কাগজে তার পিতার সই নকল করেছে। কোন কাগজে? সাদা কাগজে। দণ্ডবিধি অনুসারে এটা কোনো কোন অপরাধ? তবে এটা জালিয়াতি বলা যেতে পারে, কারণ ওই যে বলছি যে নকল করছে, সাদা কাগজে কি করছে? নকল করছে। তো আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন সেলফ প্র্যাকটিসের 3 নম্বর প্রশ্নটা দেখেন যে দণ্ডবিধির 464 দ্বারা মিথ্যা দলিল তৈরি, মেকিং এ ফলস ডকুমেন্ট করার কয়টি পন্থা উল্লেখ করেছে? কয়টা মিথ্যা দলিল তৈরি করা? বলেন। 3টি। সাদা কাগজে স্বাক্ষর নেওয়া সর্বদা জালিয়াতি না, যখন এটা মিথ্যা কিছু উদ্ভাবন করা হয় তখন জালিয়াতি, আর যখন এটা নকল হিসেবে ব্যবহার করা হয় তখন জালিয়াতি। 6 নম্বর প্রশ্নটা দেখেন। 6 নম্বর, করিম একটি কাল্পনিক ব্যক্তির নামে একটি হুন্ডি ড্র করে এবং বিনিময় করার উদ্দেশ্যে প্রতারণামূলক ভাবে বিলটি উক্ত কাল্পনিক ব্যক্তির নামে গ্রহণ করে। করিমের অপরাধ কি? জালিয়াতি। অপরাধ কি বলেন? জালিয়াতি। 7 নম্বর প্রশ্নটা দেখেন, কারণ আমরা জানি কাল্পনিক ব্যক্তির নামেও জালিয়াতি হতে পারে। বদরুল কর্তৃক স্বাক্ষরিত একটি চেক আমান ব্যাংকে দাখিল করে। স্বাক্ষর করছে বদরুল। চেকটিতে বাহককে পরিশোধযোগ্য লেখা ছিল কিন্তু কোনো টাকার পরিমাণ লেখা ছিল না। আমান প্রতারণামূলক ভাবে চেকটিতে 2 লাখ টাকার পরিমাণ লিখে নিল। এই ক্ষেত্রে আমান নিম্নলিখিত কোন অপরাধটি করেছে? জালিয়াতি করেছে বলে গণ্য হবে।
তারপরে এটা দেখেন যে পলাশের নিকট মামুন কর্তৃক লিখিত ফখরুল কর্তৃক পরিশোধনীয় 10,000 টাকার একখানা ঋণপত্র আছে। পলাশ ফখরুলকে প্রতারিত করার উদ্দেশ্যে এই অভিপ্রায় 10,000 টাকার সাথে একটি শূন্য যোগ করে দেয় এবং টাকার পরিমাণ 10,000 টাকা করে নেয়, যেন ফখরুল বিশ্বাস করে যে মামুন উক্ত পত্রটি লিখেছে। পলাশ দণ্ডবিধির কত ধারায় অপরাধ করছে? কত ধারা বলেন? 463 ধারায় যে সংজ্ঞায়িত আছে, সংজ্ঞায়িত 463 ধারা। আর যদি সংজ্ঞায়িত শব্দটা না থাকতো তাহলে হতো কত? 465। ধন্যবাদ। তো আর মোটামুটি এই জায়গায় যা আছে এগুলো পারবেন ইনশাল্লাহ। দেখেন 12 নম্বর প্রশ্নটা দেখেন, 12 নম্বর যে দণ্ডবিধির 465 ধারায় জালিয়াতির শাস্তি কি? শাস্তি কি? 2 বছর পর্যন্ত কারাবাস, অর্থদণ্ড বা উভয়। তারপরে দেখেন যে দণ্ডবিধির ড্যাশ ধারায় প্রতারণা করার উদ্দেশ্যে জালিয়াতি শাস্তিযোগ্য। কত ধারায়? প্রতারণা করার উদ্দেশ্যে শাস্তিযোগ্য হলো 468। মূল্যবান জামানত উইল 467। আর আদালতের নথিপত্র রেজিস্ট্রার এটা কত? 466। কোন জায়গাতে করেন আপনি? ঠিক আছে নাকি? এটার দরকার নাই, প্রশ্নটা কত নম্বর আছে তাই। আচ্ছা 15 নম্বরটা দেখেন, তুমি বই আছে সামনে নাকি? 15 নম্বর দেখেন, সরকারি রেজিস্ট্রি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারি রেজিস্ট্রি যেমন জন্ম নিবন্ধন, আদালতের নথি জালিয়াতি করার শাস্তি কি? অর্থদণ্ড সহ 7 বছর পর্যন্ত কারাবাস। আর নতুন বই না। আরে ওনারে জুম দিয়েন না, আপনি বুঝছেন ওই বইতে আছে, সব সমস্যা নাই। এর রুবেল নাই আপনার বইতে? আছে, কিন্তু ওই যে 12 নম্বরের কথা বলছেন না, 12 নম্বরের জায়গায় আমারটা আছে 18। হ্যাঁ এখন ওই 18 নম্বরটা এই দেখেন, এই দুটোতে মিশিয়ে আমরা আমি তো দিদি বই দিই না। না, আপনি এই বয়সে বিধি করলে হবে না, অভিজ্ঞতা সম্পন্ন লোক। আপনি দেখবেন যে মিল আছে কিনা। কথা মিল আছে নাকি এটা দেখবেন। আচ্ছা দেখেন, উনি বোঝেন তোমার সারা পড়াটা মিল আছে এই থামেন। জালিয়াতি নিয়ে আপনারা যারা সামনে আছেন, অনলাইনে আছেন, কোনো প্রশ্ন আছে কিনা জালিয়াতি নিয়ে? আর না হলে আমরা এখন চলে আসবো বিভাগ অপরাধ। বলেন, কেউ প্রশ্ন আছে? স্যার এর নিজের সঙ্গে জালিয়াতি, এই নিজের স্বাক্ষর, এটা একটু যদি আবার বলতেন স্যার। নিজের সাথে নিজের স্বাক্ষর জালিয়াতি, ওই যে এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটাই আপনাদের সরাসরি বের করি। দেখেন, বিগত বছরের প্রশ্ন, আরিফ একটি বিনিময় বিলে এই উদ্দেশ্যে তার নিজের নাম স্বাক্ষর করেছে, এটি একই নামের অন্য কোনো ব্যক্তি ড্র করেছে বলে বিশ্বাস করা হয়। মানে যদিও স্বাক্ষর করছে কোটালীপাড়ার আরিফ, বাট তিনি স্বাক্ষর করে বুঝাইতে চাইতেছে এটা করতে হলো ঢাকার আরিফ, মানে সবাই যাতে বুঝে যে এই কাজটা করছে ঢাকার আরিফ। তো আরিফ অপরাধ করেছে, নিজের নাম স্বাক্ষর করে এই জায়গায় কি করছে? জালিয়াতি। আচ্ছা, কোন ব্যক্তি নিজের নাম স্বাক্ষরও জালিয়াতির শামিল হতে পারে। নিজের নামে স্বাক্ষর করলেই জালিয়াতি হবে বিষয়টা এমন নয়, বরং নিজের নামে স্বাক্ষর জালিয়াতি হতে পারে যদি স্বাক্ষরটা দ্বারা কোনো মিথ্যা দলিল তৈরি করা হয়, কোনো অধিকার দাবি করতে, কোনো সাক্ষীকে, কোনো ব্যক্তিকে ক্ষতি করতে বা প্রতারণা করতে। তাইলে যদিও আপনি আপনার নামে স্বাক্ষর করছেন, বাট এটা আপনি বুঝাইতে চাইছেন একই নামের আর একজন ব্যক্তি। অথবা ধরা যেতে পারে যে আপনি রেগুলার চাকরি করেন, 5 দিন আপনি অফিসে আসেন নাই, হাজিরা শিটে আপনার নাম নাই। এখন আপনি সিস্টেমে ওই রুমের ভিতরে ঢুকে হাজিরা, ওই 5 দিনে হাজিরা শিটে আপনার নাম লিখে দিয়ে আসছেন। তাহলে এটাও নিজের নাম স্বাক্ষর করে আপনি মিথ্যা দলিল তৈরি করতেন, টাকা আদায়ের জন্য, অধিকার দাবির জন্য। এই জায়গা কি করতেন? জালিয়াতি করেছেন বলে গণ্য হবে। বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। আমরা এখন পড়ব বিবাহ বিষয়ক অপরাধ, অফেন্সেস রিলেটিং টু ম্যারেজ, ধারা 493 থেকে 498। প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে দ্বি বিবাহ বা দ্বিকামিতা। তো এটা আমরা নামাজের পরেই শুরু করবো ইনশাল্লাহ।
আজকেই আমাদের দণ্ডবিধি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন 5-7 মিনিটের বিরতি। আচ্ছা, আমরা পড়া শুরু করব। ধারা 494, দ্বি বিবাহ বা দ্বিগামিতা, ইংলিশে বলে বাইগামি। তো বাইগামি আসলে কাকে বলে? যে আমাদের আহ, প্রচলিত আইন অনুসারে যদি এক স্বামী অথবা এক স্বামী বা এক ওয়াইফ থাকা অবস্থায় সে যদি আর একটা বিয়ে করে তাহলে সে বাইগামির অপরাধে দণ্ডিত হবে। তবে কথা আছে, যদি যার যার পার্সোনাল ল মানে হচ্ছে যে শরিয়া আইন, যে হিন্দু ধর্মে যদি কাউকে, পুরুষদের ধরেন 2 বিবাহের অনুমতি আছে, সে বিবাহ করলে, কোন হাজবেন্ড যদি তার এক ওয়াইফ রেখে আর একজনকে বিবাহ করে, সেক্ষেত্রে হিন্দু পুরুষ এই দ্বারাই দণ্ডিত হবে না, কিন্তু হিন্দু মহিলা দণ্ডিত হবে। হিন্দু মহিলা এক স্বামী থাকা অবস্থায় যদি আর এক স্বামীকে গ্রহণ করে তাহলে সে 494 ধারায় দণ্ডিত হবে। আবার যদি মুসলিমদের ক্ষেত্রে আসি, মুসলিমদের ক্ষেত্রেও পুরুষদের বৈধতা দেওয়া হয়েছে একাধিক বিয়ের, কিন্তু মহিলারা এক স্বামী থাকা অবস্থায় একটা যদি কেউ গ্রহণ করে তাহলে সে এই দণ্ডবিধির 494 ধারায় দণ্ডিত হবে। বলেন। 494 ধারায় মামলা করতে হবে, তবে সংক্ষুব্ধ ব্যক্তি, আমি আপনি আবার ওর বিরুদ্ধে 494 ধারায় মামলা করলে হবে না। ওই যে 198 ধারায়, 198 ধারায়। আচ্ছা, আচ্ছা দেখেন, এখন অনেকে আমরা যে ভুলটা করি, যদি কখনো পরীক্ষায় আসে যে দণ্ডবিধির 494 ধারা কার ক্ষেত্রে প্রযোজ্য, নারীর ক্ষেত্রেও প্রযোজ্য, পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য, তবে মুসলিম পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য না, হিন্দু পুরুষের ক্ষেত্রে কি প্রযোজ্য না। ধন্যবাদ, আমরা পড়া শুরু করি। দেখেন, একসঙ্গে 2 স্ত্রী বা স্বামী নিয়ে বসবাস বা একই সঙ্গে 2 বিয়ের জন্য দোষী হলো দ্বিবিবাহ বা দ্বিগামিতা বা বাইগামী। দণ্ডবিধি 494 ধারায় দ্বিগামিতা বা বাইগামীকে শাস্তিযোগ্য অপরাধ। 494 ধারায় আর কি, দ্বিবিবাহ বা দ্বিগামিতার জন্য কোনো ব্যক্তি দণ্ডিত হতে হবে যদি স্বামী বা স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও বিবাহ করে। মানে জীবিত বলতে বোঝাচ্ছে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায়, বা স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহ করার কারণে বিবাহটি বাতিল হলে। দেখেন, আহ উদাহরণ পড়ি যে আরিফা একজন মুসলিম নারী, তার বিবাহ বলবৎ থাকা অবস্থায় তার স্বামী জীবিত থাকাকালীন বদরুল নামক অন্য একজন ব্যক্তিকে বিবাহ করে। এখানে আরিফা দ্বিগামিতার জন্য দণ্ডিত হবে, কারণ মুসলিম আইন অনুযায়ী একজন মুসলিম নারী একই সাথে 2টি বিবাহ করলে বিবাহটি বাতিল হবে। বুঝতে পারছেন? ওই যে যে 2 বিবাহ করলে, তৃতীয় বিবাহটা একই সাথে 2টি বিবাহ করলে ওটা হলো বাতিল, বলতে বোঝানো হচ্ছে ওটা হলো ভয়েড ম্যারেজ। আমাদের মুসলিম ল তো ওটা ভয়েড ম্যারেজ, যেহেতু বাতিল হবে তাই এক্ষেত্রে সে 494 ধারায় কি দণ্ডিত হবে। এবং 494 ধারায় দণ্ডিত হবে, কিন্তু একজন মুসলিম পুরুষ যদি তার প্রথম বিবাহ বলবৎ থাকা অবস্থায় অন্য একটি বিবাহ করে, সেই ক্ষেত্রে সে 494 ধারায় দণ্ডিত হবে না। এখন আমরা চলে আসি যে যে ক্ষেত্রে 494 ধারা প্রযোজ্য হবে না, যেহেতু ইসলামে পুরুষরা বহুবিবাহ একসঙ্গে একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে, তাই এই ধারা মুসলিম পুরুষদের জন্য প্রযোজ্য হবে না। যে ব্যক্তির বিবাহ এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক বাতিল বলে ঘোষণা করা হয়েছে, যদি কোনো ব্যক্তির বিবাহ এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক কি করে বাতিল, অর্থাৎ সেই ব্যক্তি পুনরায় বিবাহ করলে 494 ধারায় দণ্ডিত হবে না। ধরেন প্রথম বিয়ে বাতিল করতে, প্রথম বিয়ে কি করছে আদালত বাতিল করলে, তাহলে দ্বিতীয় বিয়ে করলে সেটা কি হবে না, এই 494 ধারায় সে দণ্ডিত হবে না। তারপরে দেখেন, কোন স্বামী বা স্ত্রীকে পায়গামির জন্য 494 ধারায় দোষী করা যাবে না যদি দ্বিতীয় বিবাহের সময় তার বল দিবেন পূর্ববর্তী স্বামী বা স্ত্রী ক্রমাগত বল দিবেন 7 বছর ধরে অনুপস্থিত থাকে বা সে জীবিত আছে বলে শোনা যায় না। ধরেন একজনের হাজবেন্ড নিরুদ্দেশ 7 বছর, সে মানে বেঁচে আছে কি মারা গেছে জানতে পারতেছে না। এই যে যে কে যেন গোলাম আজমের ছেলে না কে যেন ছাড়া পাইছে না, ওনার ওয়াইফই তো একজন আর্মি অফিসার, ওই যে ছাড়া পাইছে যে, তো সে এসে দেখছে যে তার ওয়াইফের কি হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। এখন ওই ব্যক্তি কিন্তু ওয়াইফের বিরুদ্ধে যদি 494 ধারায় মামলা করে, তাহলে কিন্তু এই মামলায় কিন্তু কোনো ফলাফল হবে না, কারণ সে নিখোঁজ ছিল কয় বছরের বেশি, 7 বছরের বেশি।
সেগুলো না করে ছিল। আচ্ছা দেখেন, তাহলে আমরা চলে আসি দ্বিগামিতার শাস্তি। দ্বিগামিতার শাস্তি: স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহকরণ বা বাইগামী এর জন্য কোনো ব্যক্তি দণ্ডিত হতে পারে। অর্থদণ্ড সহ যে কোনো মাননা কারাদণ্ড, গোল দিবেন, যা 7 বছর পর্যন্ত হতে পারে। তাহলে ভাই দ্বিগামিতার সাজা কত? পুলিশকে খুশি করা যাচ্ছে কেন আপনি করবেন নাকি বিয়ে? আপনি করছেন এটা দিয়ে কি কর এটা করবেন দেখেন, তাহলে দ্বিগামিতার সাজা কত বলেন? 7 বছর। আচ্ছা, মামলা দায়ের দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 এর 198 ধারা অনুযায়ী দণ্ডবিধি 493 থেকে 496 পর্যন্ত বিবাহ সম্পর্কিত অপরাধ, যেমন মুসলিম নারী কর্তৃক বিবাহ বলবৎ থাকা অবস্থায় পুনরায় বিবাহ করা বা দ্বিগামিতা বা বাইগামী, শুধুমাত্র সংক্ষুব্ধ ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে। আপনারা এই যে একটু আগে একটু 495 ধারা একটু লেখেন, ধারা 495, ধারা 495। এই যে ও বাবা, এই যে আপনি আমারে কইছেন দেখছেন আমরা এই দেখেন, তাহলে 495 ধারাটা একটু লেখেন, ধারা 495। পূর্বের বিয়ে গোপন রেখে বিয়ে করলে, লেখেন পূর্বের বিয়ে, একটু লেখেন, পূর্বের বিয়ে গোপন রেখে বিয়ে করলে শাস্তি হবে যে কোনো বর্ণনার 10 বছর এবং অর্থদণ্ড। পূর্বের বিয়ে গোপন রেখে বিয়ে করলে শাস্তি হবে যে কোনো বর্ণনার 10 বছর এবং অর্থদণ্ড। এখন কথা আছে, এই ধারার ভুল ব্যাখ্যা করা যাবে না। ভুল ব্যাখ্যা হলো, ধরেন এক হাজবেন্ড, তার প্রথম বিয়ে আছে, সে আর এক এলাকায় গেছে, ঢাকা গিয়ে ধরেন কাজ করে অফিসের সহকর্মীরা বিয়ে করছে, বললো যে এটাই তুমি আমার প্রথম ওয়াইফ। কিন্তু পরে যদি সে জানতে পারে, ওই ওয়াইফ জানলো যে তার আরো আগেও একটা বিয়ে আছে, তাহলে ওই ওয়াইফ কিন্তু 495 ধারায় হাজবেন্ডের বিরুদ্ধে মামলা করলে হবে না। এই 495 ধারাটা শুধুমাত্র তার ক্ষেত্রেই প্রযোজ্য যার ক্ষেত্রে 494 প্রযোজ্য। যে 494 ধারা যার ক্ষেত্রে প্রযোজ্য, 495 ধারাও তার ক্ষেত্রে প্রযোজ্য। এখন বলতে পারেন যে কেন, কেন ওই 495 ধারা যদি আপনি পড়েন দেখবেন যে বলা আছে পূর্বোক্ত ধারায়। পূর্বোক্ত ধারার আমি আপনার একটু 495 ধারা পড়ে শোনাই, দাঁড়ান দাঁড়ান। 495 ধারা, না 495 ধারা তারা দণ্ডিত করা যাবে না, সেটা আসতেছি পরের বিষয়। বাট এই ক্ষেত্রে দেখেন, আচ্ছা দেখেন, কোন ব্যক্তি যদি পরবর্তী বিবাহের চুক্তি যার সাথে সম্পাদিত করা হলো তার নিকট থেকে পূর্ববর্তী বিবাহ সম্পর্কিত তথ্য গোপন রেখে পূর্ববর্তী সর্বশেষ ধারায় উল্লেখিত অপরাধ সংগঠন করে। পূর্ববর্তী সর্বশেষ ধারা কোনটা? 94। তাহলে 94-তে কি মুসলিম পুরুষের অপরাধ হয়? হয় না। বুঝতে পারছেন? তাহলে 95 ধারাও মুসলিম পুরুষের ক্ষেত্রে কি প্রযোজ্য না। কাহিনী বুঝেন কিনা? উনি মামলা করবে, হ্যাঁ। ধরেন, ধরেন আমি এই জায়গা সংক্ষুব্ধ কে সেটা দেখবেন। এখন এইভাবে চিন্তা করেন, ধরেন যদি একজন মহিলা তার এক স্বামী থাকা অবস্থায় সে আর একজন বিয়ে করছে, তাহলে প্রথম স্বামী মামলা করবে 494 ধারায়, আর পরে যারা বিয়ে করলো সে যখন জানলো সে করবে কয় ধারায়? 495 ধারায়। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি কোন দিকে কি স্বামী কোন দেখতে হবে?
এক স্বামী মামলা করে প্রথম স্বামী 790, হ্যাঁ পরে যারা বিয়ে করবে সে যদি জানতে যে আরেকটা বিয়ে আছে, হ্যাঁ সে আমার বিয়ে করছে কখন হবে, সেই 495 করবে সেই স্বামী। হ্যাঁ হ্যাঁ, আর প্রথম স্বামী করবে 790 হ্যাঁ, হ্যাঁ বলেন। ওই একটা গান আছে স্যার, বিধি তুমি বলে দাও আমি কার। হ্যাঁ 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 স্যার নাসির আর তামিমের উদাহরণটা দিলে তো হয় স্যার, ভালোই বুঝি মানুষ। আচ্ছা শুনেন তাহলে 495 ধারার কাহিনী বুঝতেন কিনা? আচ্ছা, তো অনেকে আমরা ভুল ব্যাখ্যা দিই, সেটা হলো 495 ধারা ভাবি যে মুসলিম পুরুষ বিয়ে করলেও তার বিরুদ্ধে বোধহয় 495 ধারা মামলা করা যাবে না। এখন আপনি যদি বলেন যে স্যার তাহলে মুসলিম পুরুষ যদি তার এক ওয়াইফ থাকা অবস্থায় আর এক বিয়ে করে তাহলে তার বিরুদ্ধে প্রতিকার কি? তার বিরুদ্ধে প্রতিকার হচ্ছে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 এর পলিগামি আছে 6 এর 5 ধারায়, বহু বিবাহ 6 এর কত 5 ধারায় এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা যায়। সাজা হচ্ছে 1 বছর বিনাশ্রম কারাদণ্ড বা 10,000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয়। বুঝতে পারছেন? যদি কারো হাজবেন্ড প্রথম স্বামীরে না প্রথম ওয়াইফরে না জানায় আর এক স্ত্রীরে না জানায়, যদি আর একজনে বিয়ে করে তাহলে সেই ওয়াইফ এসে মামলা করবে কত ধারায়? মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 এর 6 এর 5 ধারা। 6 এর 5 ধারা যেখানে যেক্ষেত্রে শাস্তি হইতে পারে 1 বছর বিনাশ্রম কারাদণ্ড বা 6 মাস পর্যন্ত, সরি 1 বছর বিনাশ্রম কারাদণ্ড বা 10,000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয়। বুঝতেন কিনা? জি অবশ্যই জানাইতে হবে। না না, সম্মতি নিতে হবে, সম্মতি নিতে হবে, জানাইতে হবে। ওয়াইফ যদি সম্মতি না নেয় তাহলে এলাকার চেয়ারম্যানকে জানাইতে হবে যে আমি বিয়ে করতে চাচ্ছি, আমার ওয়াইফ আমার বিয়ে করতে দিচ্ছে না। তখন উনি আবার একটা সালিসি পরিষদ গঠন করবে, ওই আইনের কথা বলতেছি। সালিসি পরিষদ গঠন করে উভয় মিলে শোনামেলা হবে। যখন সালিসি পরিষদ গঠন করার পরে দেখা গেল যে ওনার 2জন প্রতিনিধি থাকবে, ওয়াইফের 2জন প্রতিনিধি থাকবে, তারপরে সিদ্ধান্ত দিবে। সিদ্ধান্ত দেখা গেলো হাজবেন্ডে বললো যে তুমি বিয়ে করতে পারবে না, এই সালিসি পরিষদের সিদ্ধান্ত দিল চেয়ারম্যান, তখন হাজবেন্ড এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবার সহকারী জজের কাছে রিভিশন করতে পারবে, সহকারী জজের কাছে রিভিশন করতে পারবে। এটা হলো ডিভোর্সের তো আলাদা অন্য এটা তো অস্বীকার সে করতেই পারে, এটা তার ব্যাপার। তাহলে সে যদি বিয়ে করার পরে যদি বলে যে আমি অনুমতি দেয় না, তাহলে ওয়াইফের যে মামলা করবে ওই যে 6-5, জি 1 বছরের বেশি খাটানো যাবে না। জি জি দেখেন এই 496 ধারাটা একটু লেখেন, 496 ধারা একটু লেখেন, 496। স্যার স্যার বলেন এই বলেন, কে প্রশ্ন করবেন বলেন। স্যার এই 495 ধারায় পূর্বের বিয়ে গোপন রেখে পুনরায় বিয়ে, এটা কি স্ত্রীর ক্ষেত্রে? অলরেডি ব্যাখ্যা দিছি, আর দিব না, ভিডিও থেকে শুনে নিবেন। 496 লেখেন, এতক্ষণ ধরে দিছি, আপনি কোথায় ছিলেন আসমা? স্যার 494 ধারা মাথার মধ্যে প্যাঁচ লাগতেছে স্যার। শুনেন, 494 ধারা যার ক্ষেত্রে প্রযোজ্য, 495 ধারাও তার ক্ষেত্রে প্রযোজ্য, এতটুকু বুঝেন। আর ঠিক বাকিটা আছে। 496 দেখেন, 496 লেখেন, সময় নাই, তাড়াতাড়ি। যে আইনসম্মত বিবাহ ব্যতীত, লেখেন আইনসম্মত বিবাহ ব্যতীত প্রতারণামূলক ভাবে বিবাহ সম্পন্ন, আইনসম্মত বিবাহ ব্যতীত প্রতারণামূলক ভাবে বিবাহ সম্পন্ন, গোল দিয়ে লেখেন 7 বছর। এটা আমি একটা উদাহরণ আপনাদের গতবারও দিছিলাম, ওই আবারও বলি শুনেন। না, নাসির নামে তো বিয়ে প্রতারণামূলক ভাবে হয় নাই, তারা তো ঠিকঠাক ভাবে বিয়ে করছে। না, নাসির তামিমার যে মামলা সেটা হলো 494 মামলা, তার হাজবেন্ড করছে যে আমারে তালাক না দিয়ে সে
আবার নাসিরে বিয়ে করছে, এর হলো 494 সেটা। আর নাসির যদি তামিমার বিরুদ্ধে মামলা করে তাহলে নাসির করবে 495-তে, যে তুমি আমার প্রথম বিয়ার গোপন রেখে কেন আমার আবার বিয়া করলাম, এটা। ধন্যবাদ। 496টা হচ্ছে এরকম যে আমাদের নাটকের নাম মনে নাই, বহুত আগে একটা নাটক দেখছিলাম চঞ্চল চৌধুরী সাহেবের, উনি ওই বরিশাল বাড়ি, বরিশাল থেকে উনি ওই ঢাকা শহরে থাকতে আসছে। ঢাকা শহরে থাকতে আসলে উনি ভাড়া নিচে একেবারে সিলে কোঠায়। এখন বাড়ির মালিক যে সে আবার মহিলা, এবং তার স্বামী আবার থাকে বিদেশে। তো বাড়ির মালিকের ওই মহিলার সাথে একটু কথা হয়, মহিলা একটু সাথে যায়, একটু গল্প হয়, তার সাথে মোটামুটি ভাব ভালোবাসা হয়ে গেছে, গোপনে ওই মহিলারে বিয়ে করছে। আবার বাড়ির মালিকের ছোট বোন আছে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে আসে, সেও মাঝে মাঝে সাথে যায়, তার সাথেও ভাব ভালোবাসা হয়ে গেছে, তারেও গোপনে বিয়ে করছে, কেউ কিছু জানে না। এর এক মহিলা কাজ করে ওই বাসায়, কেউ উপরে যায়, তার সাথেও ভাব ভালোবাসা হয়েছে, তারেও বিয়ে করছে। এখন তিনজনে যে বিয়ে করছে, এই বিয়ে কেউ কারো কথা জানে না। এখন যে মহিলাটা কাজ করে, সে 4-5 দিনের ছুটি নিয়ে মানে কাজ ছুটি নেওয়ার পরে আসছে। আসার পরে একদিন মিষ্টি নিয়ে আসছে, যা পাগো আমি তো এই কদিন আসতে পারিনি, আমার বিয়ে হয়েছে, আগে মিষ্টি খান। মিষ্টি দুইজন, তার ওই বাড়ির মালিক গালে দিছে, আবার তার বোনও গালি দিছে। এখন মিষ্টি খাওয়ার পরে জিজ্ঞেস করতেছে যে তাইলে তোর হাজবেন্ড কে, কারে বিয়ে করলি? হাজবেন্ড যে, তারে তো আপনারা সবাই চেনেন, কে? উপরে যে ভাড়াটিয়া। তখন সবাই সবার দিক মানে ওখানে শেষ হয়ে যায় নাটকটা। পরে জানা গেল যে চঞ্চল চৌধুরী হচ্ছে এক এলাকায় যায়, সেখানে গিয়ে এরকম প্রেমের অভিনয় করে, এবং পরে যখন ওই যে বিয়ে নেয়, বিয়ে পড়াইতে যে ওই জায়গার কাবিন মানে যে দুজন সাক্ষী দিবে, তারাও প্রতারণামূলক ভাবে সাজানো, যে জায়গা বিয়ে রেজিস্ট্রি করবে সেও প্রতারণামূলক ভাবে কি সাজানো, মানে ওরা একটা চক্র, এই কাজ বিভিন্ন জায়গায় গিয়ে করে থাকে। তা ওদের বিরুদ্ধে মামলা হবে, এই যে দেখেন কত দাঁড়ায়, 493 দাঁড়ায়, আইনসম্মত বিবাহ ব্যতীত প্রতারণামূলক ভাবে বিবাহ সম্পন্ন। সাজা কত? 7 বছর। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, আচ্ছা আচ্ছা আমরা 497-তে চলে আসি। 497 ব্যভিচার বা অ্যাডাল্ট্রি, এই জায়গায় অ্যাডাল্ট্রি বানানটা ভুল আছে, ADULTERY, ADULTERY। ADULTERY, অ্যাডাল্ট্রি মানে কি? ব্যভিচার। আচ্ছা, ব্যভিচার আসলে কাকে বলে? ব্যভিচার মানে হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক। যখন একজন মহিলা তার এক স্বামী থাকা অবস্থায় যখন অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়, ওই পুরুষটা বিবাহিত হতেও পারে, আবার কি নাও হতে পারে, তখন ব্যভিচার, এটাকে বলে কি? ব্যভিচার। এটা হলো আমাদের দণ্ডবিধি কত ধারায় শাস্তিযোগ্য অপরাধ? 497 ধারায়। এই ক্ষেত্রে মামলা করে হচ্ছে স্বামী, স্বামী বা অভিভাবক, ওই যে দণ্ডবিধির আমাদের ফৌজদারি কার্যবিধি 199 ধারায় ওয়াইফের মানে স্বামী মামলা করবে, আর স্বামীর অবর্তমানে সে যার কাছে আছে সে মামলা করবে। মামলা করলে ওয়াইফের কোনো সাজা কিন্তু হবে না, এই জায়গায় সাজা হবে ওই পুরুষ ব্যক্তিটার যে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়েছে, সেই ক্ষেত্রে তার সাজা হতে পারে সর্বোচ্চ 5 বছর, সর্বোচ্চ 5 বছর। তাহলে এই জায়গায় মহিলারা কোনো সাজা পাচ্ছে না। দেখেন দেখেন দণ্ডবিধির 497 ধারায় ব্যভিচার শাস্তিযোগ্য অপরাধ। যদি কোনো ব্যক্তি এমন কোন নারীর সাথে যৌন সহবাস করে যে অন্য কোনো পুরুষ ব্যক্তির স্ত্রী, বা যাকে অন্য কোনো পুরুষ ব্যক্তির স্ত্রী বলে জানে বা তার অনুরূপ বিশ্বাস করার কারণ আছে, এবং উক্ত পুরুষ ব্যক্তির আন্ডারলাইন করেন সম্মতি ছাড়া, মানে তার হাজবেন্ডের সম্মতি ছাড়া বা সমর্থন ছাড়া করা হয়, তাহলে এমন যৌন সহবাস ধর্ষণের অপরাধ হিসেবে গণ্য হবে না, কিন্তু অনুরূপ ব্যক্তি ব্যভিচার করেছে বলে কি হবে? গণ্য হবে। এখন আপনি যদি আবার বলেন যে স্যার তাহলে হাজবেন্ডের সমস্যা, যদি হাজবেন্ডের মানে কি নাই, সম্মতি নাই, তাহলে হাজবেন্ডের যদি সম্মতি থাকতো তাহলে আবার এটা ব্যভিচার হতো না, এটা অপরাধ হয় নাই। বুঝতে পারছেন? হাজবেন্ডের সম্মতি থাকলে আবার কি হবে না? ব্যভিচার হবে না।
আচ্ছা দেখেন, না না, আচ্ছা দেখেন, আচ্ছা আমরা ব্যভিচারের কথা বললে হবে না, যৌন সহবাস করা লাগবে। দেখেন, ব্যভিচারের শাস্তি আসেন 497 ধারা অনুযায়ী ব্যভিচারের শাস্তি হতে পারে যে কোনো মনোনার কারাবাস গোল্ডেন 5 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়। তাহলে আপনার মনে রাখবেন দ্বিগামী তার সাজা কয় বছর? 7 বছর 494-তে। 7 বছর। আর ব্যভিচারের সাজা কত? 5 বছর বা অর্থদণ্ড বা উভয়। আচ্ছা, আমরা জেনে রাখা ভালো দেখি যে ব্যভিচারের ক্ষেত্রে স্ত্রী লোকটি অভিযুক্ত হবে না, আন্ডারলাইন করেন। এমনকি এই স্ত্রী লোকটিকে অপরাধের সহযোগী হিসেবে অ্যাজ এন অ্যাবেটর দণ্ডিত করা যাবে না। ব্যভিচারের ক্ষেত্রে স্ত্রী লোককে দণ্ডিত করা যাবে না, আন্ডারলাইন করেন। কিন্তু পুরুষ আসামিকে অভিযুক্ত করা যায়। ব্যভিচার মানে তো পুরুষ, ব্যভিচার মানে পুরুষ। তাই না স্যার? পুরুষ সাদা পাবে, তাই পুরুষ সাদা পাবে। এখন আপনি যদি বলেন পুরুষের আর এক নাম ব্যভিচার, তাহলে কি হবে? সেটা না। দেখেন, ব্যভিচার বা অ্যাডাল্ট্রি এর ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি যে নারীর সাথে যৌন সহবাস করেছে তার স্বামীর সম্মতি ছাড়া যৌন সহবাস করেছে কিনা তা বিবেচ্য বিষয়। পরের লাইনটা কেটে দেন, নারীর সম্মতি ছিল কি ছিল না তা বিবেচ্য বিষয় না, এটা কাটেন। নারীর নারীর সম্মতি না থাকলে তো ধর্ষণ হয়ে যাবে ভাই। নারীর সম্মতি না থাকলে কি হয়ে যাবে? ধর্ষণ হয়ে যাবে, কাটেন। দেখেন, ফৌজদারি কার্যবিধির 199 ধারা অনুযায়ী, দণ্ডবিধির 497 ধারায় ব্যভিচারের জন্য এবং 498 ধারায় অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে স্বামী বা স্বামীর অনুপস্থিতিতে আদালতের অনুমতি নিয়ে, যে ব্যক্তি উক্ত নারীর কি দেখাশোনা করতো। এখানে 498 ধারাটা একটু লেখেন, ধারা 498। বিবাহিত নারীকে বিবাহিত নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে বিবাহিত নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধ করে নিয়ে গেলে, বিবাহিত নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধ করে নিয়ে গেলে সাজা 2 বছর। বিবাহিত নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধ করে নিয়ে গেলে সাজা 2 বছর। অর্থাৎ বিবাহিত নারীর নিয়ে ভাইগে গেছে, তাহলে মামলা হবে 400 কত ধারায়? 98 ধারায়। সাজা কয় বছর? 2 বছর। বিয়ে যদি করে ফেলে, স্বামী থাকা অবস্থায় বিয়ে করলে তো ওই যে 494 তার স্বামী করবে। বিবাহিত নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধ করে নিয়ে গেলে সাজা 2 বছর। তো আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আবার শুরু হবে। আর একটু বাকি আছে। হ্যাঁ, ঠিক আছে, বলেন। মনে করেন যে আচ্ছা দেখেন, আমরা ক্লাস শুরু করি। আহ মানহানি মানহানি সম্পর্কে আলোচনা করা হয়েছে আমাদের দণ্ডবিধির 499 ধারায়। 499 ধারায় বলা হয়েছে মানহানি আসলে কাকে বলে। আপনি যে কোনো ব্যক্তি সম্পর্কে যদি আপনি উৎসাহজনক বা হিংসাজনক যদি কিছু লেখেন, বা অশ্লীল কোনো কিছু লেখেন, কোনো চিহ্ন আঁকেন বা ব্যঙ্গচিত্র আঁকেন, তাহলে সেটাই হবে কি? লেখেন, বলেন বা অঙ্গভঙ্গি করেন, সবকিছুই কি হবে? মানহানি। তবে মানহানির ক্ষেত্রে একটা কথা আছে, যাকে বলবেন শুধু তাকেই বললে আর সামনে আর কেউ নাই, তাহলে মানহানি হবে না। ধরেন আমি আরিফ সাহেব আর আমি আছি, এখন আমি যদি আরিফ সাহেবকে বাজে কথা বলি, তাহলে এটা মানহানি হবে না। কিন্তু ক্লাসে সবাই উপস্থিত আছেন, এই মুহূর্তে যদি ওনাকে অপমান সূচক কোনো কথা বলি, তাহলে এটা কি হবে? মানহানি। এবং মানহানি আলোচনা করা হয়েছে, সংজ্ঞা দেওয়া হয়েছে 499 ধারায়। একটু পড়ি দেখেন, যে দণ্ডবিধি 1860-এর 499 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে এরূপ খ্যাতি বা সুনাম নষ্ট হবে জেনেও
যদি সে ব্যক্তি সম্পর্কে কোনো কথা আন্ডারলাইন করেন, কোনো কথা আন্ডারলাইন করেন, চিহ্ন বা দৃশ্যমান চিত্রের সাহায্যে নিন্দা প্রকাশ করা হয়, তখন তা মানহানি বলে গণ্য হবে। কি কি কথা, চিহ্ন বা কি দৃশ্যমান চিত্রের সাহায্যে? উল্লেখ্য যে মৃত লোকের নামে কোনো কোম্পানি বা সমিতির বিরুদ্ধে নিন্দা করাও মানহানি বলে গণ্য হবে। আপনি মৃত কোনো ব্যক্তির নামে যদি বাজে কথা বলেন, তাহলে তার যারা আত্মীয় স্বজন আছে বা অন্যান্য যারা আছে তারা তো এখানে কষ্ট পেল, এক্ষেত্রেও মানহানির মামলা করা যাবে, এটা মানহানি বলে গণ্য হবে। তারপরে দেখেন, কোনো বিষয় জব্দ করে রাখলে বা নিজের হেফাজতে রাখলে তা মানহানিকর বলে বলা যাবে না। আমি খারাপ কথা যাই বলি না কেন, রেকর্ডিং করে আপনার ফোনে রাখছি, কাউরে প্রকাশ করি নাই, এটা কি মানহানি হবে না। যিনি নিন্দা করেছে বা যার বিরুদ্ধে করেছেন তারা দুজন ব্যতীত, আন্ডারলাইন করেন, তারা দুজন ব্যতীত অন্য আর একজনকে তা জানতে হবে, তখনই তা মানহানি বলে গণ্য হবে। আর একজনকে জানতে হবে, না হলে এটাকে মানহানি বলা যাবে না। আচ্ছা, মানহানিকর কোনো বিষয় প্রকাশিত হলে এর প্রকাশক ও প্রণেতা উভয়ই দায়ী। ধরেন প্রথম আলোতে একটা এমন একটা বিষয় লিখলো যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সম্পর্কে আপত্তি সূচক, তাহলে এই জায়গায় এটা দায়ী হবে যে বলেছে, সে লিখেছে, যার কলাম সে, আবার ওই প্রথম আলোর যে পত্রিকা যে প্রকাশক সেও কি দায়ী হবে। আচ্ছা, এখন আমরা ব্যতিক্রমে চলে আসি। ব্যতিক্রম, যে কোন কোন ক্ষেত্রে কোনো কথা বললে সেটা অপমান সূচকও যদি হয় সেটা মানহানি বলে গণ্য হবে না। এরকম আমাদের ব্যতিক্রম আছে 10টা। দেখেন 499 ধারায় 10টি ব্যতিক্রমের উল্লেখ রয়েছে, যেসব ব্যতিক্রম নিচে নিচে দেওয়া হলো। কয়টা ব্যতিক্রম? 10টা। দেখেন, জনস্বার্থে বা জনগণের কল্যাণের জন্য কারো প্রতি সত্য দোষারোপ করা হলে তা মানহানি হবে না। আপনি যদি কোনো কথা বলেন জনস্বার্থে, আপনি বললেন যে অমুক এলাকার কমিশনার সাহেব একজন বাজে লোক, সে রাস্তাঘাটের কোনো উন্নয়নই করে নাই, কাউরে জীবনে কোনো কিছু মানে কার্ড টার্ড যা আছে সব নিজের কাছে রাখছে, নিজের আত্মীয় স্বজনের কাছে দিছে, কাউরে দেয় নাই, তাহলে এটা কি হবে? মানহানি হবে না। তারপরে দেখেন, আহ জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে কোনো অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়। জনগণের প্রতি আর কি, সরকারি কর্মচারীর আচরণ সম্পর্কে একজন থানার ওসি সাহেবের ব্যবহার ধরেন ভালো না, ওসি সাহেবের ব্যবহার কি ভালো না, এখন সৎ বিশ্বাসে যদি বলেন যে উনার কাছে গেলে উনি সবার সাথে বাজে ব্যবহার করে, উনি একজন বদরাগী লোক, এটা আপনি বললেন, তাহলে এটাও কি হবে না? মানহানি হবে না। 3 নাম্বার দেখেন, কোন জনসমস্যা বা গণসমস্যা সম্পর্কে কোন ব্যক্তির আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়। ধরেন জনসমস্যা মানে হলো রাস্তা, এক এলাকায় রাস্তা করতে 2 দিন পরেই রাস্তার পিচ টিচ সব উঠে গেছে। এখন আপনি বললেন যে এই এলাকার এই এই রাস্তার কাজ যে ঠিকাদার করছে তিনি ঠিকঠাক মতো কাজ করে নাই, টাকা পয়সা মাইরে খাইছে, এটা কি হবে না? মানহানি হবে না। 4 নাম্বার দেখেন, কোনো আদালতের কার্য বিবরণীর রিপোর্ট প্রকাশ করা হলে তা মানহানি নয়। আপনি যদি এভাবে বলেন যে অমুক রে এই মানে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বা খুনের জন্য ওর 1 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, তার মানে দেখছো কত খারাপ লোক, এই কথা বললে কি হবে না? মানহানি হবে না। 5 নাম্বার দেখেন, আদালত কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন কোন ফৌজদারি বা দেওয়ানি মকদ্দমার দোষ গুণ সাক্ষী বা সাক্ষ্য সম্পর্কে সৎ বিশ্বাসে কোনো অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়। আগেরটার মতোই, দেওয়ানি ফৌজদারি মামলায় যাই হোক না কেন, আদালত যে মামলায় সিদ্ধান্ত নিয়েছে ওই মামলার সিদ্ধান্ত সম্পর্কে আপনি কারো সম্পর্কে যদি কিছু বলেন, তাহলে কি হবে না? মানহানি হবে না। ধরেন আদালতে একজন মিথ্যা সাক্ষ্য দিতে গিয়ে ধরা পড়ছে, মামলা হয়েছে, এখন তারা যদি বলেন ওই যে দেখো মিথ্যা সাক্ষী আসতেছে, ও অত বড় আকাম করে আসছে, ওর সাথে কেউ মিশবা না, এটা কি হবে না? মানহানি হবে না। 6 নাম্বার দেখেন, কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার জনগণের উপর ন্যস্ত করা হলে তখন এ বিষয়ে সৎ বিশ্বাসে অভিমত প্রকাশ করা তা মানহানি নয়। আপনি যখন বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতা দিয়ে বলতেছেন আর একজনের নামে যে অমুক সরকার করছে কি, এই 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 করছে, আপনারা নিজেরাই দেখেন, আপনারাই বিচার করেন যে সে এইগুলা করছে কিনা, এরকম বললে জনগণের উপর বিচারের ভার ছাড়িয়ে দিচ্ছেন, এটা কি হবে না? মানহানি হবে না। দেখেন, কোনো ব্যক্তি কোনো বই প্রকাশ করলে বা প্রকাশ্য স্থানে বক্তৃতা দিলে, আন্ডারলাইন করেন, প্রকাশ্য স্থানে বক্তৃতা দিলে তখন তা বিচার করার জন্য জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে বলে কি হবে? গণ্য করা হবে। 7 নাম্বারে চলে আসি, অন্যের উপর আইনসম্মতভাবে ক্ষমতা রয়েছে এমন ব্যক্তি সরল বিশ্বাসে কোনো নিন্দা করলে, সরল বিশ্বাসে যদি নিন্দা করেন তাহলে কি হবে না? মানহানি হবে না।
8 নম্বরে চলে আসি। 8 নম্বরে বললো ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির নিকট সৎ বিশ্বাসে অভিমত দেওয়া হলে তা মানহানি বলে গণ্য হবে না। যেমন দেখেন, পুলিশের কাছে কারো ব্যাপারে অভিযোগ করা, পুলিশের কাছে গিয়ে বলে যদি বলেন যে আমার অমুক মারছে, তার বিরুদ্ধে আমি মামলা করতে চাই, সে একজন খারাপ লোক, তাহলে কি হবে না? মানহানি হবে না। 9 নম্বর দেখেন, কোনো ব্যক্তি নিজের বা নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে জনস্বার্থে সৎ বিশ্বাসে কোনো দোষারোপ করলে মানহানি নয়। ওই আরেক, সৎ বিশ্বাসে যদি কারো দোষারোপ করেন তাহলে সেটা কি হবে না? মানহানি নয়। 10 নম্বর দেখেন, জনকল্যাণে সৎ বিশ্বাসে কোনো ব্যক্তিকে সতর্ক করে কিছু বলা হলে তা মানে নেবে না। যে সতর্ক করে কোনো কিছু বললে মানহানি না। সতর্ক করে কিছু বললে বেগম খালেদা জিয়া ওনার, যখন ওনার একটা ভিডিও ক্লিপস আছে কিনা, এই মেয়েরা এত কথা বলছো কেন, হ্যাঁ হ্যাঁ দেখছি। গোপালগঞ্জের নামই চেঞ্জ করে ফেলবো, তো এটা যদি উনি সৎবিশ্বাসে বলে থাকে তাহলে এটা কি হবে না? মানহানি হবে না। আচ্ছা, তাহলে এখন আপনার বিরুদ্ধে যদি মানহানির মামলা হয়, আপনার চেষ্টা করতে হবে এই 10টার যে কোনো একটা প্রমাণ করার। 10টার যে কোনো একটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে ওই মামলায় আপনার কি হবে না? সাজা হবে না। বাট এই ব্যতিক্রম প্রমাণের দায়ভার কার? যে দাবি করবে তার সাক্ষ্য আইনের কত দ্বারা? 105 দ্বারা। ধন্যবাদ। এবার চলে এসে আমরা মানহানির শাস্তি। দেখেন, মানহানির শাস্তি হলো বিনাশ্রম কারাদণ্ড। শাস্তি দেখেন, ধারা 400 সংজ্ঞা দিচ্ছে 499-তে, শাস্তি বলছে ধারা 500 দ্বারা অনুযায়ী মানহানি অপরাধের শান্তি হয়ে গেছে। শাস্তি লেখেন, শাস্তি 2 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। তাহলে মানহানির শাস্তি কত? 2 বছর বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। এরপরে দেখেন, চলে আসি যে মৃত ব্যক্তির নামে মানহানি করলে তা অপরাধ হবে কিনা। মানে আপনি একজন মৃত ব্যক্তির নামে বাজে কথা বলেছেন, যে অমুক তো ভালো ছিল না, বেঁচে থাকা অবস্থায় এই কাজ করে গেছে, বা সে একজন মিথ্যুক প্রতারক। দেখেন, হ্যাঁ, মৃত ব্যক্তির নামে মানহানি করলে তা জীবিত ব্যক্তির মতোই মানহানির অপরাধ হবে। দণ্ডবিধি 1860-এর 499 ধারার ব্যাখ্যা 1-এর মধ্যে স্পষ্ট বর্ণনা করা হয়েছে, মৃত ব্যক্তির নামে মানহানি করলে তা মানহানি বলে গণ্য হবে। উক্ত নিন্দাবাদ যদি এরূপ হয় যে তার জীবদ্দশায় তার জন্য মানহানিকর হতো বা তার পরিবার ও অন্যান্য নিকটাত্মীয়দের অনুভূতিতে আঘাত করার জন্য অভিপ্রেত হয়, তাহলে মৃত ব্যক্তির নামে বাজে কথা বললেও কি হবে? আমরা মূল দণ্ডবিধিতে চলে আসেন। আচ্ছা, ওই দ্বিগামিতার কতগুলো প্রশ্ন ছিল সেগুলো পড়া হয় নাই, একটু এগুলো একটু দেখে আসি। দেখেন, প্রায় শেষে চলে আসছি, আর 20-30 মিনিট লাগবে। দেখেন, ব্যভিচারের জন্য কাকে অভিযুক্ত করা যায়? ব্যভিচারের জন্য সর্বদা কাকে? পুরুষ আসামি। পুরুষ আসামি। 1 নম্বর প্রশ্নটা দেখেন, প্রতারণামূলক ভাবে বৈধ বিবাহের বিশ্বাসে রাজি করে কোন পুরুষ কর্তৃক কোন নারীর সাথে যৌন সহবাস করার ক্ষেত্রে দণ্ডবিধির কত ধারায় মামলা করতে হবে? দেখেন, প্রতারণামূলক ভাবে, এটা গুরুত্বপূর্ণ, 493 ধারা ওখানে আমরা পড়ি নাই। প্রতারণামূলক ভাবে বৈধ বিবাহের বিশ্বাসে রাজি করে কোন পুরুষ কর্তৃক কোন নারীর সাথে যৌন সহবাস করার ক্ষেত্রে দণ্ডবিধির কত ধারায় মামলা করতে হবে? 493 ধারা। সাজা লেখেন 10 বছর কারাদণ্ড। সাধারণত শুনেন, আমাদের দেশে যে মামলাগুলো করা হয়, যখন হাজবেন্ড, মানে যখন বিয়ে শাদী হয় নাই, বাট প্রেমিক প্রেমিকা ধরেন, প্রেমিক আশ্বস্ত করছে যে তোমারে আমি বিয়ে করব, তো এই মর্মে তাদের মধ্যে যদি যৌন সহবাস হয়ে থাকে, কিন্তু পরে যদি বিয়ে না করে, বললো যে তোমারে আমি বিয়ে করতে পারবো না, তাইলে নারী সাধারণত আমাদের দেশে মামলা করে ধর্ষণের মামলা। বুঝেন কিনা? বাট অ্যাকচুয়ালি ধর্ষণের সংজ্ঞা অনুযায়ী তার কিন্তু এটা ধর্ষণের অপরাধ বলে, মানে ধর্ষণ হিসেবে কিন্তু গণ্য হওয়ার কথা না। দেখেন, কারণ যখন সে যৌন সহবাসটা করেছে তখন তাদের মধ্যে কি ছিল? সম্মতি ছিল। যদি তারা প্রাপ্তবয়স্ক হয়, সম্মতি হয়, সম্মতিও থাকে, তাহলে এটা কি হয় না? ধর্ষণ হয় না। তাহলে অ্যাকচুয়ালি তার অপরাধটা হয় দণ্ডবিধির কত ধারায়? এই 493 ধারায়। এবং সাজা এক্ষেত্রে কত? 10 বছর। স্যার, দর্শনের মধ্যে তো একটা উপাদান আছে যে প্রতারণামূলক ভাবে সম্মতি আদায়। কোনটা? দর্শনের মধ্যে, দর্শনের একটা উপাদান স্যার, 8টা যে উপাদান, কোন উপাদানটা ওর বলেন? মধ্যে কোন? পাঁচটার মধ্যে দর্শন মানে সে সম্মতি আদায় করে, কিন্তু ওটা হলো প্রতারণামূলক ভাবে। 5 নম্বরে কি প্রতারণামূলক ভাবে সম্মতির কথা বলা আছে? জি স্যার, সম্মতি একটা আছে স্যার। মানে সম্মতি আদায় করে একটা আঘাতের ভয় দেখে, আবার সম্মতি আদায় করে
প্রতারণামূলক প্রতারণার মাধ্যমে। এটা হচ্ছে যে নারী এটা তো দর্শনের উপাদান স্যার। বলা আছে যে সম্মতি ব্যতীত বা প্রতারণামূলক তার কিছু যে করে ওটা লাস্টেরটা স্যার, সম্মতি সহ কিংবা সম্মতি ছাড়া 14 বছরের কম বয়স। আচ্ছা আমি বের করি, আমি একটু বের করি, আমি তো ভুল হয়ে যাচ্ছি, একটু বের করি দাঁড়ান। নারী শিশু নিয়ে 16 বছর আর দণ্ডবিধান 14 বছর। ইচ্ছার বিরুদ্ধে সম্মতির বিরুদ্ধে সম্মতি সহ যেটা আঘাতের বা আচ্ছা আঘাতের আপনি ভয় দেখিয়ে করা কথা হয়। বলছেন, আমি আর একটু সম্মতি স্ক্রিনে আনি, স্ক্রিনটা দেখেন, স্যার দেখেন এ ম্যান ইজ লেখা দেখা যাচ্ছে কিনা? এ ম্যান ইজ সেড দেখা টু যাচ্ছে স্যার। commit who except in the case hereinafter accepted has a sexual intercourse with a woman under circumstances falling under any of the 5 following description. Act firstly against her will, তার ইচ্ছার বিরুদ্ধে। 2 নাম্বার উইদাউট বিরুদ্ধে তার সম্মতি ছাড়া। 3 নাম্বার তারা উইথ হার কনসেন্ট, তার সম্মতি নিয়ে। when her consent obtained by putting her in fear of death or hurt, যখন তার সম্মতিটা আদায় করা হয়েছে মৃত্যুর ভয় দেখিয়ে বা আঘাতের ভয় দেখিয়ে। মৃত্যু বা কি? আঘাত। আঘাতে বলে জি স্যার। উইথ হার আঘাত জি কনসেন্ট, স্যার। সম্মতি ছিল। when the man knows that, যখন ওই লোকটা জানে যে হি ইজ নট হার, when the man knows that he is not her husband, লোকটা জানতেছে যে সে তার স্বামী না। that her consent is given জি because she স্যার। believes that he is another man to whom she is or believes herself to be lawfully married, কিন্তু মহিলা জানতেছে তার সাথে তার বৈধ বিবাহ হয়ে গেছে, বৈধ বিবাহ হয়ে গেছে। জি 5 নাম্বার দেখেন উইথ আর উইদাউট হার কনসেন্ট, যখন তার সম্মতি ছিল বা ছিল না। when she is under 14 years of age, আচ্ছা 14 বছরের কম হলে সম্মতি থাক বা না থাক। দর্শন এক্সপ্লানেশন, না থাক। penetration is sufficient to constitute the sexual intercourse necessary to the offense of rape. এটা আমি পেনেট্রেশন মানে হচ্ছে, এটার বাংলা আর করলাম না। সেক্সুয়াল ইন্টারকোর্স বাই ম্যান উইথ হিজ ওন ওয়াইফ, তার নিজের ওয়াইফের সাথে। ওয়াইফ নট বিং আন্ডার 13 ইয়ার্স অফ এজ ইজ নট রেপ, 13 বছরের কম না হলে সেটা হবে না। তাই এই জায়গায় প্রতারণা কোথায় বলা আছে? তার মানে স্যার 4 নাম্বারটা প্রতারণা হিসেবে দেখানো হয়েছে, আমার দেখাইতে চাচ্ছি আমি আর কি। তাহলে আমি ভুল স্যার, মানে সে স্বামী প্রতারণা স্বামীর হিসেবে সে প্রতারণা করেছে, স্বামীর অভিনয় করেছে। 94 ধারার মধ্যে পার্থক্য আছে। 4 নাম্বারটা ভাবতেছে যে সে হচ্ছে আমার লফুল হাজবেন্ড, তার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু স্বামী জানে যে তার সাথে আমার বিবাহ হয় নাই। বিবাহের আশ্বাসে না কিন্তু, বুঝলেন? বিবাহের আশ্বাসে না, বলে না যে তোমাকে আমি জি বিয়ে স্যার। করবো, তোমার সাথে যৌন সহবাস করো, সেটা না। হাজবেন্ড ভাবতেছে যে সে তার স্বামী না, এটা সে জানে। ধরেন যমজ ভাই, 2 ভাই, এক ভাইয়ের বিয়ে হয়েছে, এখন আরেক ভাই যদি তার ভাবির কাছে যে পরিচয় দেয় আমি হলো তোমার স্বামী, তাহলে এই জায়গায় সে কি করছে? ওয়াইফ তো বুঝতেছে যে তার সাথে তার বিয়ে হয়ে গেছে, তাহলে এই জায়গায় কিন্তু প্রতারণা নেই কারণ সাহেব। না না স্যার, প্রতারণা না। নারী নারী অধিকারের জন্য বলা আছে নাই। মানে স্যার আপনাকে কম শোনা যাচ্ছে স্যার। সেটা ধর্ষণে হবে না। ব্যাখ্যা বলা আছে একটা নারী শিশু নয়ের একটা ব্যাখ্যা বলা আছে যে যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত যে মানে 16 বছরের অধিক বয়সের কোনো নারীর সাথে যদি সম্মতি ব্যতিরেকে অথবা ভীতি প্রদর্শন করে অথবা প্রতারণামূলক ভাবে তার সম্মতি আদায় করে তাহলে এটা ব্যাখ্যা বলা আছে তাকে আচ্ছা দেখেন, ধন্যবাদ, আমাদের দণ্ডবিধিতে নাই। আচ্ছা সেলফ প্র্যাকটিসটা দেখেন। সেলফ প্র্যাকটিসে আমি যেটা বুঝাইতে চাইছিলাম 493 ধারা আপনি বুঝতেন কিনা? এটা মানে বিবাহের বিশ্বাসে রাজি করা, বিবাহ তোমার আমি বিয়ে করবো এই কথা বলে তার সাথে আপনি কি করছেন? যৌন সহবাস করছেন, তাহলে সেই ক্ষেত্রে এটা গণ্য হবে। আচ্ছা 493 ধারায় 10 বছর। এছাড়া অন্যান্য এখানে মোটামুটি যা যেগুলো আছে আপনি পারবেন। আমরা বলেন 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 সরাসরি আমরা স্যার মানা। স্ক্রিন থেকে স্যার স্ক্রিন থেকে হারাই গেছি স্যার। অনুযায়ী প্রতারণামূলক ভাবে সম্মতি আদায় করে আর কি চার্জ গ্রহণ করলো, কিন্তু যদি সে প্রমাণিত না হয়, দেখা গেল যে 493 অনুযায়ী দণ্ডবিধি অনুযায়ী, সেই ক্ষেত্রে কি চার্জ ওইখান থেকে কি এখানে শিফট করতে পারবে? পারবে না। জি পারবে,
মানহানি আমরা পড়ে ফেলছি, এই জায়গায় মানহানির একটা প্রশ্ন আইন পাঠে একটু ভুল আছে, এটা ঠিক করে নিয়েন। মানহানি সেলফ প্র্যাকটিসের 4 নম্বর প্রশ্নটা যদি একটু দেখেন, যে দণ্ডবিধির অধীন মানহানির শাস্তি কি? যে কোনো বর্ণনার 2 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। এ জায়গা যে কোনো বর্ণনার হবে না, এটা কি হবে বলেন? বিনাশ্রম। মানহানির শাস্তি সর্বদাই বিনাশ্রম। আমরা চলে আসি অপরাধমূলক ভীতি প্রদর্শন। অপরাধমূলক ভীতি প্রদর্শন অপমান বা বিরক্তিকর বিষয়ক, ক্রিমিনাল ইন্টিমিডেশন, এটারে বলে ক্রিমিনাল ইন্টিমিডেশন। আপনি কাউরে কোনো ভয় দেখালেই সেটারে বলে অপরাধমূলক ভীতি প্রদর্শন। শাস্তিযোগ্য কত ধারায়? 506 ধারায়, আর সংজ্ঞা দেওয়া হয়েছে 503 ধারায়। দেখেন, অপরাধমূলক ভীতি প্রদর্শনকে বলা হয় ক্রিমিনাল ইন্টিমিডেশন। দণ্ডবিধির 503 ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শনকে সংজ্ঞায়িত করা হয়েছে। কোনো ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শন করেছে বলে গণ্য হবে যদি সে অন্য কোনো ব্যক্তিকে নিম্নলিখিত কারণে হুমকি দেয় বা ভয় প্রদর্শন করে। কি কি দেখেন? তার কোনো সম্পত্তি বা সুনামের ক্ষতি করবে। কি করবে? বললো যে তোমার ঘরে আগুন ধরাই দিব, তোমার গরু মেরে ফেলবো, এটাই কি ভীতি প্রদর্শন। 4 নম্বর দেখেন, যার নিকট উক্ত ব্যক্তির স্বার্থ নিহিত আছে তার দেহ বা সুনামের ক্ষতি সাধন করার ভয় দেখাবে। দেহ বা সুনামের ক্ষতি কি মানে ক্ষতি সাধন করার ভয় দেখাবে, এবং উক্ত হুমকি বাস্তবায়ন করতে যে লোককে ভয় দেখানো হয়েছে তাকে যে কাজ করতে সে বাধ্য নয় তাকে সেই কাজ করতে বাধ্য করা, বা যে কাজ করতে সে বাধ্য সেই কাজ করা হতে তারে কি রাখা? বিরত রাখা। ধরেন আপনার ভয় দেখায় আপনার বেদখল করছে, ভয় দেখাইছে, তো এই ক্ষেত্রে মানে সহজ কথা, যে কোনো ভয় দেখালেই সেটারে বলে অপরাধজনক কি বলেন? ভীতি প্রদর্শন। এখন উদাহরণে চলে আসি। পলাশ ফখরুলকে একটি দেওয়ানি মামলা পরিচালনা হতে বিরত রাখার উদ্দেশ্যে ফখরুলের ঘর পুড়িয়ে দেওয়ার ভয় দেখায়, যে যদি তুমি এই দেওয়ানি মামলা পরিচালনা করো বা আমার বিরুদ্ধে যদি মামলা করো তাহলে তোমার কি করে দিব? ঘর পুড়াই দিব। তার মানে তারে একটা কাজ করতে বাধ্য করছে যে তুমি এটা এটা করবা না, মানে ভয় দেখাইছে, এটা কি করবা না। আপনারা তো একজন মানুষ তো শুধু শুধু ভয় দেখায় না, যে কোনো একটা কারণেই তো ভয় দেখায়, বুঝেন কিনা? আচ্ছা, পলাশ অপরাধমূলক ভীতি প্রদর্শন করেছে বলে কি হবে বলেন? গণ্য হবে। তো এখন আমাদের এই অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি আহ 2 ভাগে আলোচনা করতে, একটু লেখেন। আপনারা যাদের লেখা না একটু লেখেন। 506 এর প্রথম ভাগ, 506 এর প্রথম ভাগ আইপেন দিয়ে লেখেন 2 বছর কারাদণ্ড। 506 এর প্রথম ভাগ আইপেন দিয়ে লেখেন 2 বছর কারাদণ্ড। 506 এর দ্বিতীয় ভাগ দিয়ে লেখেন, 506 এর দ্বিতীয় ভাগ, আমি যা যা বলি একটু লেখেন কষ্ট করে। 506 এর দ্বিতীয় ভাগ লেখেন, মৃত্যু, গুরুতর আঘাত, সতীত্ব নষ্টের দুর্নামের ভয় দেখানো। সতীত্ব নষ্টের ভয় দেখানো লেখলেই হবে, সতীত্ব নষ্টের ভয় দেখানো, কমা মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য বা 7 বছরের অধিক, বা 7 বছরের অধিক কারাদণ্ডযোগ্য কোন অপরাধের ভয় দেখালে শাস্তি, কোন অপরাধের ভয় দেখালে শাস্তি 7 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। বা অর্থদণ্ড বা উভয়, জায়গায় অর্থদণ্ডটা বা, 7 বছর হইলেও অর্থদণ্ডটা কি বলেন? বা আমাদের যারা কোর্টে রেগুলার প্র্যাকটিস করে তাদের দেখবেন যে অনেক মামলায় বলা আছে, বলে যে 506 ক্লজ 2। আমাদের এই দণ্ডবিধি 506 ধারায় 2টা ভাগের শাস্তি, প্রথম ভাগের শাস্তি হচ্ছে 2 বছর, আর দ্বিতীয় ভাগের শাস্তি হচ্ছে কত? 7 বছর। যদি আপনি মৃত্যুর ভয় দেখান, গুরুতর আঘাতের ভয় দেখান,
সতীত্ব নষ্টের ভয় দেখান বা এমন কোন অপরাধের ভয় দেখান যে অপরাধটা শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছরের অধিক, সেই ক্ষেত্রে সাজা হবে কত? 7 বছর কারাদণ্ড বা কি অর্থদণ্ড। ঠিক আছে, বুঝছেন? তাহলে ক্রিমিনাল ইন্টিমিডেশনের সংজ্ঞা দেওয়া হয়েছে 503 ধারায়, শাস্তি আলোচনা করেছে কত ধারায়? 506 ধারায়। 507 ধারা একটু লেখেন, 507 ধারা, 507 ধারাটা একটু লেখেন। লেখেন যে বেনামি চিঠির মাধ্যমে ভয় দেখানো। 507 ধারা দিয়ে লেখেন, বেনামি চিঠির মাধ্যমে ভয় দেখানো। বেনামি চিঠির মাধ্যমে ভয় দেখানো। হাইপেন দিয়ে লিখবেন 506, 506 এর শাস্তি প্লাস 2 বছর। 506 এর শাস্তি প্লাস 2 বছর। হাইপেন দিয়ে লিখবেন 506 এর শাস্তি প্লাস কয় বছর বলেন? 2 বছর। বেনামি চিঠির মাধ্যমে ভয় দেখানো, যদি কোনো ব্যক্তি আর একজন ব্যক্তিকে বেনামি চিঠির মাধ্যমে ভয় দেখায়, তাহলে যে কোনো একটা জিনিসের ভয় তো দেখাইছে, ওই ভয়ের শাস্তি নির্ধারিত হবে কি 506 অনুসারে। তো সেই 506 এর সাজার সাথে এক্সট্রা সাজা যোগ করবে কত? 2 বছর। বুঝতেন? 4 বছর কেন? 506 তো 7 বছর হইতে পারে না সাজা? যদি ধরেন বেনামি চিঠির মাধ্যমে মৃত্যুর ভয় দেখাইছে, তাহলে 506 সাজা হইতে পারে সর্বোচ্চ কত? 7। কত? বেনামি চিঠির মাধ্যমে করছে 2 বছর, তাহলে কত? 9 বছর। জি। এখন চাঁদাবাজি যদি বেনামি চিঠির মাধ্যমে হয়, হ্যাঁ, তাহলে এটার মাধ্যমে। জি, দেখেন 508 ধারাটা একটু লেখেন, একটু জানা দরকার। অভিশাপ দেওয়া, 508 ধারা দিয়ে লেখেন অভিশাপ দেওয়া। এক বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। অভিশাপ যদি আপনারা কেউ দেয়, তার বিরুদ্ধে মামলা করা যাবে। কত ধারায়? 508 ধারায়। 1 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। লিখছেন? আমরা একটু পড়ায় ফিরি। আরেকটু বাকি আছে, দেখেন। নারীর শালীনতা অমর্যাদা করা, ইনসাল্টিং দ্য মডেস্টি অফ এ উইমেন। দণ্ডবিধির 509 ধারায় ইচ্ছাকৃতভাবে কোন নারীর শালীনতা অমর্যাদা করা, ইনসাল্টিং দ্য মডেস্টি অফ এ উইমেন শাস্তিযোগ্য অপরাধ, যার মেয়াদ 1 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। আপনার এই শালীনতা নষ্টের উদ্দেশ্যে যদি কোনো কাজ করেন, ইফটিজিং বলে। ইফটিজিং এর শাস্তি কত ধারায়? 509 ধারায়। নারী শালীনতা রিলেটেড আমাদের দণ্ডবিধিতে 3টা ধারা আছে। এক হলো 300 কত বলেন? 54, যে নারীর শালীনতা নষ্টের উদ্দেশ্যে তাকে অপরাধমূলক বল প্রয়োগ অথবা কি করা? আক্রমণ করা, মেকআপ খুলে ফেলা। মনে আছে? আর এই যে সতীত্ব নষ্টের দুর্নামে ভয় দেখানো, 506, 7 বছর সাজা। ওই জায়গা ছিল 2 বছর। ওই জায়গা 354-তে 2 বছর। আর এই জায়গা 506 কত? 7 বছর। 506 7 বছর সতীত্ব নষ্টের ভয় দেখাইলে। আর এই জায়গা যদি নারীর শালীনতার অমর্যাদা করা, ধরেন কোনো বাজে কথা বলছে, অঙ্গভঙ্গি করছে, তাহলে সাজা 509-তে কত? 1 বছর বিনাশ্রম। তো শালীনতা অমর্যাদা করা, ইনসাল্টিং দ্য মডেস্টি অফ উইমেন, অভিপ্রায় কোনো মন্তব্য, আন্ডারলাইন করেন, মন্তব্য, অঙ্গভঙ্গি, এমন ধরনের কোনো আচরণকে শাস্তিযোগ্য করা হয়েছে, এটাকে দণ্ডবিধিতে ইফটিজিং বলে। বাট এখানে ইফটিজিং শব্দটা একবারও নাই, খেয়াল রাখেন। 509 ধারায় কিন্তু আপনি ইফটিজিং খুঁজলে একবারও পাবেন না। সুতরাং 509 ধারায় ইফটিজিং এর শাস্তির বিধান করা হয়েছে। বুঝতে পারছেন? এই যে এখানে তো ইফটিজিং পাবেন কোন জায়গা? রেস সাবজুডিসে পাবেন কোন জায়গা? দেওয়ানি কার্যবিধির মূল আইনে রেস সাবজুডিস আছে। পাইগামি তো 494 ধারা নাই, তাহলে পাইগামি কি? বুঝতে পারছেন?
ইফটিজিং রে পাবেন 509-তে, কিন্তু নাম আলাদা, ওর স্কুলের নাম আলাদা। আপনার নাম স্বপন কুমার বালা, দেখা গেলো বাসায় আপনারা বাবু কয়ে ডাকে। তাহলে এখন বাবুরে পাবে কোন জায়গা? বাবুরে খুঁজতে হবে যে জায়গায় আছে নাম স্বপন কুমার বালা, দূরে যদি থাকে তাহলে খুঁজতে হবে। আচ্ছা, 509 ধারায়, জি, মোবাইল কোড ইফটিজিং এ যে সাজা দেয় 509 ধারায়। ধন্যবাদ, জেনে রাখা ভালোতে আমরা চলে আসি যে দণ্ডবিধির 506 ধারায়। আবার বলেন না যে কোন মোবাইল। দেখেন, স্ত্রীলোকের সতীত্ব নষ্টের দুর্নামের ভয় দেখানোর, থ্রেট টু ইম্পিউট, আন্ডারলাইন করেন, ইংলিশটা মধ্যে রাখেন, থ্রেট টু ইম্পিউট আনচেস্টিটি টু ওয়েম্যান, শাস্তি হতে 7 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। ওই যে 506 এর যে সাজা। আচ্ছা, 510 ধারাটা দেখেন। 510 ধারায় বলছে প্রকাশ্য মাতাল লোকের অসদাচরণের জন্য কোন লোক বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ 24 ঘন্টা হতে পারে, বা জরিমানা যার পরিমাণ কত 10 টাকা হতে পারে, উভয়। প্রকাশ্যে যদি কেউ মাতলামি করে তাহলে তার সাজা আসবে কত ধারায়? 510 ধারায়। কত ধারায়? 510 ধারায়। 510 ধারায় হলো আমাদের দণ্ডবিধির সর্বনিম্ন সাজা, 24 ঘন্টা বিনাশ্রম কারাদণ্ড বা 10 টাকা পর্যন্ত জরিমানা, বা কি বলেন ও ভাই। এখন আর এই 510 ধারায় মামলা হবে না, এখন হয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 36-এর 5 ধারায়। 36-এর 5 ধারায় সাজা 1 বছর। সাজা ওই সেম কাজ করলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীন মামলা হলে সাজা কয় বছর? 1 বছর। আচ্ছা, আর একটা ধারা একটু লেখেন, 504 ধারাটা। 504 ধারাটা একটু লিখলেন, লেখেন 504 ধারা দিয়ে লেখেন যে শান্তি ভঙ্গের উস্কানি দানের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান করা। শান্তি ভঙ্গের উস্কানি দানের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান করা। শান্তি ভঙ্গের উস্কানি দানের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান করা 2 বছর বা অর্থদণ্ড বা উভয়। 2 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। লেখেন, আমি ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি। ধরেন আপনি একজন ব্যক্তি যে সে মোটামুটি ভদ্রলোক, কিন্তু তারে আপনি এমন একটা বাজে কথা বলছেন যে তোরে দিয়ে তো কোনো কাজই হয় না, বাজে কথা বলছেন, সে একটা অপরাধ করতে বাধ্য হয়েছে আপনার কথার জন্য। তাহলে সে কি অপরাধ করছে না না করছে এটা হলো তার ব্যাপার, কিন্তু আপনি যে কাজটা করছেন আপনি দণ্ডিত হবেন কত দ্বারায়? 504 দ্বারায়। ধরেন করোনার সময় একজন মাস্ক পরে ঘুরতেছে, বললে যে করোনা কোনো জায়গায় নাই আর উনি মাস্ক পরে ঘুরতেছে, দেখো বাজে একটা কথা বললেন, সে দেখা গেলো ঠিকই মাস্ক খুলে কোয়ারেন্টাইন ভঙ্গ করছে বা এই করছে। এখন কোয়ারেন্টাইন ভঙ্গের সাথে তো আলাদা সে পাবে, বাট আপনি যে তারে দিয়ে যে উস্কানি দিলেন বা অপমান সূচক কথা বললেন, তাহলে আপনি দণ্ডিত হবেন কত দ্বারায়? 504 ধারায়। 504 ধারায়। তো আমরা বিগত বছরের প্রশ্নটা দেখি, দেখেন যে পেনাল কোডের কোন ধারায় ইফটিজিং এর শাস্তির বিধান আছে? কোন ধারায়? যদি বলে ইফটিজিং শব্দ কয়বার আসছে? একবারও না। ধন্যবাদ। শাস্তি মোটামুটি যা আছে পারবেন। আমরা সরাসরি 511 ধারায় চলে আসছি। অ্যানাদার ইম্পর্টেন্ট সেকশন অফ পেনাল কোড, মানে খুবই গুরুত্বপূর্ণ। অপরাধ সংগঠনের উদ্যোগ, অ্যাটেম্প টু কমিট অফেন্সেস, অ্যাটেম্প টু কমিট অফেন্সেস। এখন শুনেন, এটা হলো, আমি একটু ব্যাখ্যা দেই, তারপরে আমরা এখানে পড়বো। আমাদের দণ্ডবিধিতে আমরা তো শেষ করে আসছি, আপনার মনে থাকার কথা দণ্ডবিধিতে সকল অপরাধের উদ্যোগের সাজা নাই। ধরেন খুনের উদ্যোগ আছে, তারপরে আপনার নিন্দনীয় নরহত্যার উদ্যোগ আছে 308, খুনের উদ্যোগ 307, দস্যুতার উদ্যোগ আছে 393, তারপরে আপনার ডাকাতির উদ্যোগ আছে 393, ধর্ষণের উদ্যোগ আছে নাই, চুরির উদ্যোগ আছে নাই। তাহলে যে সকল উদ্যোগের সাজা দণ্ডবিধিতে নাই, ওই ধরনের উদ্যোগ যদি আপনি নেন, যেটা শাস্তি, মূল অপরাধটার শাস্তি মৃত্যুদণ্ড না, মূল অপরাধের শাস্তি কি বলেন? মৃত্যুদণ্ড না, তাহলে সেই ধরনের অপরাধের উদ্যোগের সাজা হবে 511-তে। কত ধারায়? 511-তে। সর্বোচ্চ ওই অপরাধের যে সাজা হতে পারে তার অর্ধেক, তার অর্ধেক। তার মানে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 511 ধারায় কোন ধরনের অপরাধের উদ্যোগ সম্পর্কে বলা হয়েছে, কারাদণ্ড বা যাবজ্জীবন দণ্ড বা অর্থদণ্ড, বা যে অপরাধের সাজা মৃত্যুদণ্ড নয়, মৃত্যুদণ্ডের উদ্যোগ যদি নেন তাহলে তো আলাদা সাজা 307 আছেই, সেই ক্ষেত্রে আর 511
আসবে না। এখন উদাহরণ আছে এই ধারায়, যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির পকেট মারতে গিয়ে পকেটে হাত দিছে। কারণ যার পকেটে হাত দিছে তার পকেটে কিছু নাই, বাট সে হাত দিছিল তো চুরির উদ্দেশ্যে, তাহলে এই জায়গায় তো চুরি হয় নাই, বাট কি হবে, চুরির উদ্যোগ। তাহলে 379 যে সাজা তার অর্ধেক, মানে 3 বছরের অর্ধেক সাজা হতে পারে। আবার একজন ব্যক্তি একজনের ঘরে ডুপ্লিকেট তালা বানায় ঢুকছে, ঘরের টেরাং খুলছে বা টেরাং খালি, ভিতরে কিছু নাই, তাহলে সে কিসের উদ্যোগ নিছে, চুরির উদ্যোগ। বুঝতে পারছেন? তাহলে ঘরে যেহেতু চুরির সাজা 7 বছর, 380 দাঁড়ায়, এ জায়গায় কত হবে, 511 চাই, 3.5 বছর। ধন্যবাদ। এবার পড়ি দেখেন যে যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সমূহের সংগঠনের উদ্যোগের শাস্তি। 511 ধারায় আহ, অপরাধ সংগঠনের গোল দিবেন, প্রচেষ্টা বা উদ্যোগের জন্য কোনো ব্যক্তিকে দণ্ডিত করা যাবে যদি অপরাধ সংগঠনের কোনো প্রচেষ্টা করা হয়। আর তার আগে একটু যে প্রথম যে টাইটেলটা, এটা গোল দিবেন, যাবজ্জীবন কারাদণ্ড গোল দিবেন বা কারাদণ্ডে দণ্ডনীয়, যাবজ্জীবন কারাদণ্ড অথবা কি বলেন, কারাদণ্ডে দণ্ডনীয়। আচ্ছা, এমন প্রচেষ্টা বা উদ্যোগ দণ্ডবিধির অধীন শাস্তিযোগ্য হয়। 3 নম্বর দেখেন, অপরাধটি অবশ্যই যাবজ্জীবন কারাবাস বা অর্থদণ্ড সহ বা উভয় দণ্ডে শাস্তি হতে হবে। অপরাধ সংগঠনের এমন প্রচেষ্টার বা উদ্যোগের জন্য শাস্তির কোনো ব্যক্ত বিধান দণ্ডবিধিতে নাই। যদি দণ্ডবিধিতে থাকতো তাহলে কিন্তু আর 511 আসতো না। 5 নম্বর দেখেন, অভিযুক্ত ব্যক্তি অপরাধ করতে কোনো কার্য সম্পাদন করেছে। যে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধসমূহ সংগঠনের উদ্যোগ গ্রহণ করে, সেটা অনুযায়ী কোনো কাজ করে এবং অনুরূপ উদ্যোগের শাস্তির ব্যাপারে দণ্ডবিধিতে কোনো স্পষ্ট বিধান না থাকলে উক্ত অপরাধের জন্য নির্ধারিত যে কোনো বর্ণনা কারাদণ্ড যার মেয়াদ উক্ত অপরাধের জন্য ব্যবস্থিত কারাদণ্ডের গোল দিবেন দীর্ঘতম মেয়াদের অর্ধেক মেয়াদ পর্যন্ত বা অর্থদণ্ড সহ বা উভয় প্রকার হতে পারে। বিগত বছরের প্রশ্ন দেখেন, এ বি এর পকেট মারার উদ্দেশ্যে তার পকেটে হাত দেয়, কিন্তু বি এর পকেট শূন্য থাকায় এ পকেট মারতে ব্যর্থ হয়। এর শাস্তি হতে পারে অপরাধের সর্বোচ্চ সাজার কত বলেন, সর্বোচ্চ সাজার অর্ধেক। ঠিক একই ধরনের একটা প্রশ্ন ইংরেজি ভাবে এসেছিল 10ম BGS এ। এ makes an attempt to pick the pocket of Z by thrusting his hand into Z's pocket, fails in the attempt in consequence of Z having nothing in his pocket, মানে যে Z এর পকেটে কিছু ছিল না। তাহলে এ দণ্ডিত হবে কত ধারায়, 511 ধারায়। এই ছিল আমাদের দণ্ডবিধি। হ্যাঁ, আজকে এক্সাম আছে, ক্লাস টেস্ট আছে। এই ছিল আমাদের দণ্ডবিধি, 511টা ধারা। তো আমি একটু বলে দিই, আপনাদের দণ্ডবিধির 100 মার্কের পরীক্ষা হবে। 100 মার্কের পরীক্ষা একটু দেরিতেই দিচ্ছি, সেটা হচ্ছে আগামী শনিবার। কবে বলেন, এই শনিবারের পরের শনিবার। এই যে তো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই শনিবারের পরের শনিবার দণ্ডবিধির মডেল